আচ্ছা, তো আজকে হচ্ছে ক্লাস 4 এক্সপোনেন্ট, স্কোয়ার এন্ড কিউব। এক্সপোনেন্ট বলতে কিন্তু আসলে ওই পাওয়ারটাই বোঝায়। ঠিক আছে, আমরা যে কোনো একটা ম্যাথ লিখলে কোনো কিছু পাওয়ার লিখি না। মনে করো a⁴ লিখলাম, এই যে পাওয়ারটা লিখলাম ওইটাকে এক্সপোনেন্ট বলে, যেটাকে আমরা ম্যাক্সিমাম টাইম পাওয়ার বলি কিন্তু এক্সপোনেন্ট বলা যায়, আর বাংলাতে ঘাত বলে। স্কোয়ার মানে কি, যখন পাওয়ার 2 থাকে, আর কিউব মানে পাওয়ার যখন 3 থাকে। এই হলো ডিফারেন্স। ঠিক আছে, তো এখানে বেসিক বলতে খুব কম জিনিস, আমরা ম্যাথের ভিতরে আসলে ম্যাক্সিমাম বেসিকটা শিখে ফেলতে পারবো। এখানে কোনো ফর্মুলাও নাই, এই জন্য এই চ্যাপ্টারটা একটু ইজি আছে। তো আমরা ম্যাথ গুলো বুঝি তাইলে, এবং এই চ্যাপ্টারের এই 20টা ম্যাথের বাইরে দেখার মতো ম্যাথ খুবই কম। তো এগুলো খুব ভালো করে বুঝো, তারপরে আমি যে সোর্সটা দিব বইয়ের, ওখান থেকে দাগানো পার্টগুলো দেখলে দেখবো যে সবই পারতেছো, না পারার মতো কিছু নাই। আচ্ছা, 1 নম্বর ম্যাথে আসি। If x plus 4 power 2 equal to 9 and y plus 3 power 2 equal to 25, then the minimum value of y by x is কোনটা? অপশনের কোনটা? তা আমাদের আসলে কি, দুইটা সমীকরণ দিছে না, দুইটা সমীকরণ দিয়া বলছে এখান থেকে y by x এর একটা মিনিমাম ভ্যালু বের করতে। তো ওটা তো তখনই বের করা যাবে যখন আমি এখান থেকে বের করতে পারবো যে আসলে x এর ভ্যালু কত, y এর ভ্যালু কত। আগে তো আমাদের সমীকরণ সলভ করতে হয়। এই সমীকরণটা এখন সলভ করার ট্রাই করি। x+4 power 2 = 9 দেওয়া আছে। এটাকে সলভ করার জন্য কি করা যায়? স্কোয়ারটা সরানোর জন্য স্কয়ারটা ডান দিকে নিয়ে যেতে হবে, রুট স্কোয়ার করতে কিভাবে হবে। ডান দিকে না, স্কোয়ারকে ডান দিকে নেওয়া যায় না, রুট করতে হবে। মানে রুট করতে হবে, এটাই মেন হ্যাঁ, কোশ্চেন। রুট করতে হবে। রুটকে আসলে কিভাবে করা যায়? এই যে রুট, আর এটাকেও রুট। রুট করা আসলে মানে কি, কেউ জানো রুট বলতে আসলে কি বোঝায়? এটা মানে কি? রুট কিন্তু আসলে 1/2। ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার 1/2 হচ্ছে আসলে রুট। আর কিউবিক রুটকে আসলে তাহলে কি, কোনো কিছুর পাওয়ার যখন 1/3। এটা শুধু রুট মানে 1/2 পাওয়ার, আর কিউবিক রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার, মানে 1 বাই জাস্ট। তো এখানে এটাই। তো কোনো কিছু স্কোয়ার দেখলে আমাদের যদি স্কোয়ারটা সরানোর কাজ লাগে তাহলে আমরা রুট করে দিব, আর যদি পাওয়ার 3 দেখতাম তাহলে কিউবিক রুট করতাম। যদিও এত কঠিন ম্যাথ আসে না, স্কোয়ারই ম্যাক্সিমাম আসে, তাও আমরা জেনে রাখলাম। এখন স্কোয়ারটা সরে যাবে, সরে গেলে, যে কোনো স্কোয়ার সরে গেলে আমাদের সবসময় একটা প্লাস মাইনাসের অ্যান্সার দেয়। প্লাস মাইনাসের অ্যান্সার কেন দিতেছে আসলে? কারণ আমরা যখন একটা প্লাস সংখ্যাকে স্কোয়ার করতেছি আমরা 9 পাচ্ছি, আবার একটা মাইনাসের সংখ্যাকে স্কোয়ার করলেও 9 পাচ্ছি। কিভাবে 9 পাচ্ছি? স্কোয়ার করা মানে কি, কোনো কিছুকে 2 বার গুণ করা। তো 2 বার গুণ করতে গেলে 3 3 9 হয়ে যায়, মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যায়। ঠিক আছে, তো আমরা যদি মাইনাস মাইনাস প্লাস করলে আবার প্লাস, আর প্লাস প্লাস গুণ করলেও প্লাস পাই, তার মানে যখন রুট করব, তো তার মানে কি এর ভিতরে প্লাস মাইনাস দুটা ভ্যালুই থাকতে পারে আসলে। এর জন্য আমরা কোনো কিছুর কিউব, কি বলে, রুট করে আমরা প্লাস মাইনাস অ্যান্সার পাবো, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এতটুকু বোঝো নাকি? দেখো সবাই। জি ভাই, বুঝছি। হ্যাঁ, তো যখন প্লাস মাইনাস না নিবা তখন কিন্তু ম্যাথটা ভুল হবে, প্লাস মাইনাস নিতে হবে। আচ্ছা, এখন প্লাস মাইনাস নিলাম, এখন কাজটা কি? এখন এক্স কি, এখন দেখো এক্স এর মান আসলে দুইটা আসে। একবার যদি আমি 3 কে প্লাস ধরি, তাহলে এক্স এর মান কত আসে? 1, নাকি -1। আবার এক্স কে যদি আমি মাইনাস চিন্তা করি, কারণ এখানে প্লাস মাইনাস দুইটাই আছে, তাহলে এখানে কত আসবে? -7। ওকে, তাহলে এক্স এর মান আমরা কি কি পাইলাম? -1 পাইলাম, -1 আর কি -7, দুইটা ভ্যালু পাইলাম। ওকে, ঠিক একইভাবে তো তাহলে ওয়াই এরও দুইটা ভ্যালু আসার কথা না? ওয়াই দুইটা ভ্যালু কি কি হবে? একজন ট্রাই করো, ট্রাই করে আমাকে বলো। এখানে ভাই আমি 2 আর করছি, একটা টু -8। একটা মাইনাস এইট। কি বলতেছে আপনি, না বুঝি নাই। একটা টু আর একটা -8। আচ্ছা, হ্যাঁ, 2 আর -8। এখন প্রথম পার্টটা খুব ইয়াতে দেখাইছি, যখন নিজে করবা তখন কি এত কাহিনী করার টাইম আছে? নাই। তখন এটা লিখতে, এটা লেখার পরপরই লেখা দিতে, এটা হচ্ছে +-5। ওকে, +-5 মানে কি, একবার হবে 8, কারণ এটা প্লাস ধরলে, না না, একবার -8, আর আরেকবার হবে কত? 2। ওকে, এই দুইটা আসার কথা। তাহলে আমি এক্স পাইলাম -1, -7, 8 পাইলাম কি 2, আর -8। এই যে এখন আমি চারটা ভ্যালু পাইছি। চারটা ভ্যালু দিয়ে কাজ কি? চারটা ভ্যালু দিয়ে কোনো কাজ নেই আমাদের। কাজ
হলো ওয়াই বাই এক্স এর একটা ভ্যালু বের করতে হবে, সেটা কি হইতে হবে, সেটা হচ্ছে মিনিমাম। সেটা মিনিমাম কিভাবে হবে, এই যে আমি 4টা অপশন পাইলাম ভ্যালুর, যে দুইটা মান দিয়ে আমি সবচেয়ে মিনিমাম অ্যান্সার বের করতে পারবো এবং যেটা অপশনে আছে ওটা হলো আমার অ্যান্সার। ওকে, অপশনও থাকতে হবে, এমন একটা ভ্যালু বের করলাম যেটা অপশনে দেয় না, তাহলে আর হইতেছে না, অপশনও থাকা লাগবে এই ব্যাপারটা। তাহলে এখন দেখি আমার অপশন হচ্ছে -1, -7, 2 আর -8। এখন দেখো কোন কম্বিনেশন দিয়ে সবচেয়ে নেগেটিভ মান পাওয়া যায়। এখন ওইটা করার আগে তোমার আগে জানতে হবে যে তুমি মনে করো এখন ম্যাথটা করতেছো না, তুমি এই 4টা দেখে বলো তো এখান থেকে এই সবচেয়ে ছোট মান কোনটা আসলে এই 4টার ভিতরে। -8 মাইনাস -8। সি। -8 সবচেয়ে ছোট। আচ্ছা, মাইনাসের সবচেয়ে ছোট না, -8 না, -1 সবচেয়ে ছোট। না, সবচেয়ে বড়। -1 তো সবচেয়ে বড়। হ্যাঁ সবচেয়ে বড়। আচ্ছা, এখন আমাদের মাইনাস আর প্লাসের ক্ষেত্রে বড় ছোটের হিসাবটা আমাদের একটু খেয়াল করতে হবে। প্লাসের ক্ষেত্রে আমাদের 1টা হচ্ছে সবচেয়ে ছোট একটা সংখ্যা, কিন্তু মাইনাসের ক্ষেত্রে -1টা হচ্ছে সবচেয়ে বড় একটা সংখ্যা। এর কারণ কি দেখো, আমরা যত ওই বাম দিকে যাব সেটা -2, -3, -4 এরকম হইতে থাকবে। ঠিক আছে, মানে ব্যাপারটা কি, আরো ভ্যালু নেগেটিভ যেতেছে, কোনো জিনিসের ভ্যালু নেগেটিভে যাওয়া মানে কি সেটা আরো ছোট হওয়া। ঠিক আছে, এবং আমাদের টার্গেটও কিন্তু তাহলে ছোটটা বের করা। তো যে তার আমাদের -1, -2, -8, -7 চারটাই আছে, কিন্তু আমরা নর্মাল সেন্সে জানি যে আমাদের -8টা সবচেয়ে ছোট। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যান্সারও তো আসলে ওইভাবে বের করতে হবে, -8কে আদৌ বের করা সম্ভব নাকি আমাদের আগে দেখতে হবে। ঠিক আছে, -8 বের করা সম্ভব হবে না, কেন দেখো আমাদের অপশনে -8 আছে, কিন্তু আমি -8 নিলে নিচে আর একটা কি -1 আসে, 1 1 কেটে বেড়ে যায়, কিন্তু আমাদের শুধু 8 অপশনে নাই। ঠিক আছে, তো আমরা ওই জিনিসটা খেয়াল করতে পারি। আর শুধুমাত্র কি আমরা কম্বিনেশন কম্বিনেশন বসাতে পারি, মানে একবার আমি উপরে কি বসাতে পারি, -8 বসাতে পারি, তারপরে দেখলাম যে মাইনাস যেটাই বসায় হয়ে যায় পজিটিভ, কোনোটাই বসানো যাইতেছে না, তার মানে কি 8 দিয়ে কাজ নাই, 2 দিয়ে মিলাইতে হবে। 2 নিলাম উপরে, নিচে এবার কোনটা নেওয়া যায় দেখি। নিচে আমি যেটাই নেই, ঠিক আছে, মনে করো দুটার একটা কোনোটা অপশনে নাই, একটা অপশন আছে যে দেখো এখানে যদি -1 নেই, তাহলে এটা -2 হইতেছে, যেটা একটা অপশন আছে, তাও দেখি আর কোনটা দেওয়া মিলানো যায়। ঠিক আছে, মনে করো এখন 2 নিলা, আর অপশন কোনটা আছে -7, কিন্তু এটা কোনো অপশনে নাই। তার মানে কি, আগে দেখলাম যে ওয়াই কোনটা নেওয়া যায়, নিলাম, তারপরে দেখলাম যে এখান থেকে কোনটা নেওয়া যায়, দেখলাম যে -2 আমার একমাত্র অপশনে আছে, এই জন্য -2 পরে লাগাই দিলাম। এবার মিলাবো অপশন দেখে দেখে। বুঝা গেছে এটা? আমি বুঝিনি। আচ্ছা, মান দুইটা বের করা বুঝছো? হ্যাঁ, মান দুটো বের করা উচিত। হ্যাঁ আচ্ছা, এখন উম, হচ্ছে জাস্ট মানগুলো বসায় বসায় দেখতে হবে। আগের কি লাগবে, ওয়াই এর অপশন কি আছে, 2 আর -8। এখন তুমি চিন্তা করলা ছোট করার জন্য তো নেগেটিভ নিলেই হয়, তো নেগেটিভ নিলা, দেখলা -8 নিয়ে, তো -8 নিলে এখন কি নিতে চাও, -1 নিতে চাও। -1 নিলে তো মাইনাস মাইনাস তো এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, শুধু 8, শুধু 8 তো কোথাও নাই অপশনে। ঠিক আছে, হুম, নাই, তো এটা বাদ। তারপরে তাইলে কি দেখলা, -8 নিলে হবে না, এবার 2 নিতে চাও, তো 2 নাও। ঠিক আছে, এবার 2 নিলা, 2 এর নিচে এবার তুমি চিন্তা করলা যে -1 নেই, তাইলে কারণ এক্স তো নিতে হবে, আসলো -2। আবার চেক করে দেখো 2 এর নিচে -7ও নাও, আসলো কি 2/-7ই থাকে, আর কিছু করা যায় না। তো এটা তো কোনো অপশনে নাই, আছে কোনটা, -2 আছে, তো ওরা -2 অ্যান্সার দাগাই দিলা। বুঝছো? হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ, এখন তাও চিন্তা করো যে এইটা অপশনে ছিল নাম্বারে, কিন্তু অ্যান্সার তো চাইছে মিনিমাম ভ্যালু, তো মিনিমাম তো -2, এর তো বড় হয়ে যায় ওর থেকে, তো অপশনে থাকলেও ওটা নিতে পারতাম না, কারণ আমার দরকার মিনিমাম ভ্যালুটা। ওকে, বুঝছি এবং সেম ভাইয়া। ম্যাথটা এটা ম্যাক্সিমামও চাইতে পারতো। ম্যাক্সিমাম চাইলে কি করতা, তখন দেখতা যে কম্বিনেশন দিয়ে কোনটা সবচেয়ে বড় আসে। কম্বিনেশন দিয়ে সবচেয়ে বড় আমার মনে হয় এটি আসতো, যখন এই যে -8 আর -1 নিতা, এটার উপরে আর কোনোটা আসবে না। আচ্ছা, কে আসো এটা বুঝে নাই? ভাই আমার ওই যে নেট গেছিল তো কিছুই বুঝি নাই প্রথম থেকে। আচ্ছা, প্রথম থেকে ছিল হচ্ছে দুটা সমীকরণ ছিল, দাঁড়ো, দুটা সমীকরণ ছিল ওই যে কোয়েশ্চেনে, x + 4 ^ 2 9
y প্লাস 3 পাওয়ার 2 25 আমাদের কি এই দুইটা সলভ করতে হবে আগে। কেন সলভ করতে হবে? কারণ কি y বাই x আমাকে বের করতে বলছে। তো y বাই x বের করার জন্য তো y এর x এর ভ্যালু জানতে হবে। তো কিভাবে বের করবো এই দুইটা সলভ করে? তো আমি x প্লাস 4 পাওয়ার 2 ইকুয়াল টু 25 এটা কিভাবে সলভ করতে পারি? যদি আমি এটা স্কোয়ারটা আগে সরাতে পারি, এটা স্কোয়ার কিভাবে সরানো যায়? রুট করে। ওকে, রুট করলে স্কোয়ারটা সরে যায়। তাই এখানে রুট করা মারছি কি আমার এখানে রুট করতে হবে। x প্লাস 4 ইকুয়াল টু তাহলে কত হবে? 5, কিন্তু 5 না, কোনো কিছু যদি আমি রুট করি সেটার সাথে একটা প্লাস মাইনাস আমাকে চিহ্ন দিবে। ঠিক আছে, রুট করলে প্লাস মাইনাস চিহ্ন দেয়। এরপর এখন আমি এক্স এর মানগুলো বের করি। তো এক্স এর মান বের করতে গেলে প্লাস মাইনাস দেওয়া মানে কি আমাদের 5 এর মানটা একবার প্লাস ধরতে হবে, একবার প্লাস ধরলে এখানে আসবে কি 4 বিয়োগ হয়ে কত থাকবে? 4 বিয়োগ হয়ে 1 থাকবে। ঠিক আছে, আর আরেকবার এক্স ধরে করো, তখন কয় -5 এটা। আচ্ছা এটা তো 9 9 এটা বললে 9 এটা 9 করলে এটা আসবে 3 9, তাহলে এটা আসবে কত? 5 আসবে। একটা একটা কি 5 আসছিল না, নাকি 7 আসছিল? একটা -1 আর একটা 7 আসছিল। এখান থেকে কত? এটা আসবে 3, তাহলে এটা আসবে কত? একটা -1। -1 একটা -7। হ্যাঁ, একটা একটা হবে -7, একটা -7 কিভাবে আসবে? এই যে -3 যদি চিন্তা করি, আর এখান থেকে -4 আসলো, তাহলে টোটালি কত আসে? -9 আসতেছে। ঠিক আছে, -7। -7 আসতেছে। ঠিক আছে, তাহলে আসলে কিন্তু এখানে কঠিন কিছুই ছিল না, জাস্ট যোগ বিয়োগ। যোগ বিয়োগ করার পর এখন আমি এখানে দুইটা মান পাইছি, -1 -7। ওয়াই এরটাও ঠিক একইভাবে সলভ করলে একটা পাবার 2, একটা পাবার -8। তারপরে তোমার টার্গেট হবে এখন যে কোনো দুইটা বসায়া মিনিমাম মান কোনটা দেয় সেটা অপশনে আছে নাকি চেক করা, তাহলে মিলে যাবে। বুঝছো ফারহান? হ্যাঁ ভাই, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ। 2, if x is greater than 0 but less than 1, which of the following is the largest? x এর মান z 0 থেকে বড়, এটা 0, এটা 1, এটা 2। একটা কিছুর মান সেটা 0 থেকে বড়, এক্স থেকে ছোট, তার এখানে পজিশনটা কোথায়? 0 থেকে 1 এর মাঝে দশমিক হ্যাঁ, এই যে এখানে। ঠিক আছে, মানে কারো চিন্তা করতে যদি কষ্ট হয় তাহলে এভাবে বের করে নিবা। তো 0 এবং 1 এর মাঝে মানে কি দশমিক কিছু একটা। আচ্ছা, এখন দশমিক কিছু একটা তুমি নিতে পারবা। তোমাকে কি বললো? উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট। তাহলে আমাদের ওই দশমিক সংখ্যাটা যদি হয় আমাদের এক্স, তাহলে আমাদের অপশনগুলোর ভিতরে কোনটা সবচেয়ে বড়? লাস্ট ক্লাস যদি কেউ করে থাকো সে এই অপশনগুলো দেখে বলো তো কোনটা সবচেয়ে বড়। এখানে দেখেই বলতে পারো নাকি এক্স কিউব। কোনটা? হ্যাঁ, এটা x হবে। সবচেয়ে বড়। এক্স কিউব। কারণ আমি তো আচ্ছা, রেগুলাতে বলছিলাম যে দূর থাকলে পাওয়ার ছোট হয়, যেগুলো দূর থাকে তাহলে এটা মান ছোট হবে। তো এখানে তো এগুলো সবগুলো ছোট, তার মানে x এখানে আনসার। আচ্ছা জোনায়েদ বলতে চাও অ্যান্সার কোনটা? আনসার এখানে 3 নাম্বার x। সি সি হ্যাঁ, 3 নাম্বার। মানে কি 3? তুমি সি বলতেছো না ডি বলতেছো হ্যাঁ, বুঝি নাই এটা। সি সি 3 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা 3। আচ্ছা, ডি কেউ বলছো? ডি এটার পক্ষে কেউ নাই? 4 নম্বরে কেউ নাই? বি। আচ্ছা তোমরা এ বি সি না বইলা 1 2 3 4 বইলো, সবগুলা শুনতে কাছাকাছি মনে হয়। 4 1 নাম্বার বাই অ্যান্সার। এক্স কিউব। হ্যাঁ, আচ্ছা আমি আসি। আমি লাস্ট দিন বলছিলাম যে কোনো একটা দশমিক সংখ্যা তুমি যখন স্কোয়ার করবা সেটা আরো ছোট হবে, কিউব করলে আরো ছোট হবে। ঠিক আছে, আরো ছোট। তবে যে কোনো দশমিক সংখ্যা যখন আমি 1/, করব সেটা অরিজিনাল ভ্যালু থেকে বড় হয়ে যাবে। অরিজিনাল ভ্যালু মানে কি যা যা দেখতেছো তার থেকেও বড় হবে। ঠিক আছে, কিভাবে কিভাবে বড় হইতেছিল? এই যে এটা আমি যখন দশমিক সরাতে চাই, আমি উপরে কি করব? 1 0 লিখবো। এই যে দশমিক
শেষ এখানে এক পাশে কি একটা সংখ্যা আছে, জন্য একটা শূন্য আর দশমিকের জন্য 1, তাহলে আসলে ভ্যালুটা কত আসলো 10। তাহলে ওর অরিজিনাল ভ্যালু ছিল 0.1, উপরে ছিল 1, কিন্তু যে অ্যান্সারটা পাইলাম দুইজনের থেকেই বড় একটা অ্যান্সার পাইলাম। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, যে স্কোয়ার করছো না কি করছো এটা তো পরের চিন্তা, কিন্তু 1 বাই যখন একটা দশমিক সংখ্যা করতেছো সেটা ভ্যালুটা সবচেয়ে বড় হচ্ছে এবং বড়টাই চাইছে। ভাইয়া এখানে তো বলছে less than 1। তো লেস দেন 1, আমি এক্স এর মান কত ধরছি, 0.1 ধরছি। 0.1 কি একের থেকে ছোট না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো আগে ক্লাসের চিন্তাটা যদি মাথায় থাকতো ম্যাথটা করাই লাগতো না, দেখেই অ্যান্সার করে 1 নাম্বার পাই যেটা। ঠিক আছে, আর একটা ম্যাথের জন্য তুমি এক্সট্রা 1 মিনিট পাই যেটা। ভাই আমি হ্যাঁ জানতাম হচ্ছে যে ওই ভাগ করলে যে মানে বড় হয়ে যায়, বাট এখানে এক্স এর পর আবার পাওয়ার দিচ্ছে, ওইটার কারণে কনফিউশন হয়ে গেছে। হ্যাঁ, এটা পাওয়ার তো। আচ্ছা এবার কি সবাই বুঝছো? যে বুঝো নাই বইলো। আচ্ছা হ্যাঁ, এটা মাথায় রেখে, এটা অন্য ম্যাথও কাজে লাগবে। আচ্ছা তিনি আসি, ইফ এ ইকুয়াল টু 7/c বাই 8 + 0.5c দেন c ইকুয়াল টু হোয়াট। আচ্ছা এটা দেখে অনেকে দেখেও মানে বুঝতে পারে না আসলে সমীকরণটা কি হবে। সমীকরণটা আসলে লিখছে কি দেখো, এ ইকুয়াল টু লিখছে 7c, বাই লিখছে, বাই মানে কিন্তু সব এবার নিচে b প্লাস 0.5c, ঠিক আছে, এবং দেখো পুরোটাকে ব্র্যাকেটেও রাখছে। ব্র্যাকেটে রাখা মানে কি পুরোটা এলো আমার নিচে। যদি ব্র্যাকেট না দিত, মনে করে ব্র্যাকেটটা নাই, তাহলে এটা ব্যাপারটা লিখতে এমন, এ ইকুয়াল টু 7c, তারপরে কি লেখা আছে বি, তারপরে কি লেখা আছে প্লাস, তারপরে আসতো 0.5c, জিনিসটা এমন লিখতা। ব্র্যাকেট দেওয়া মানে কি যা লিখছে সব একসাথে, মানে ওই এখনো নিচেরটা চলতেছে। তো এগুলো একটু খেয়াল করো। আমার এখন কোশ্চেনেরটা হচ্ছে আমি উপরে যেটা লিখছি সেটা, এখন এটাকে সলভ করতে হবে, সলভ করে সি এর মান বের করতে হবে, এবং সি এর মান বের করবা ঠিক আছে, কিন্তু অপশনের সাথে আবার মিলাতে হবে। আচ্ছা সি বের করি। সি বের করার জন্য এখন আগে কি করতে হবে, যাই করি না কোনো আগে তো ক্রস গুণ করা ছাড়া কিছু করা যাইতেছে না। তো ক্রস গুণ করি, ক্রস গুণ করলে এ বি প্লাস 0.5 এসি ইকুয়াল টু 7c হয়, গেল। এরপরে আমার টার্গেট কি সি বের করা। সি বের করা মানে কি সি আলা সবগুলাকে এক পাশে নিয়ে আসতে হবে। তো 7c এই 0.5টাকে ওর পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু এবি হলো। দুইটাকে এক পাশে আইনা লাভ কি, কারণ আমি এখন সি কমন নিতে পারবো, এই জন্য সি কমন নিলে বাস এখন সি ফ্রি হয়ে গেল। সি সি ফ্রি হয়ে গেলে লাভটা কি, সি ফ্রি হয়ে গেলে এটাই লাভ যে এখন আমার বাম পাশে শুধু সি থাকবে, আর এই হাবি জাবি যা দুনিয়া যা সবকিছু এক পাশে যাবে। এখন দেখি সি এর তো একটা ভ্যালু বের করে ফেলছি, এর সাথে আর কেউ নাই, তাহলে তো এটা অ্যান্সার হওয়ার কথা। আচ্ছা এখন তুমি খুঁজতেছো, এই যে মিলে গেছে, ঠিক আছে দিলা টিক মেরা, কিন্তু খেয়াল করলো না যেখানে 2 আছে এখানে 2 নাই, তার মানে অপশন এ হবে না। আবারও 0.5 এখানে দেখতেছো, কিন্তু 0.5 এটা দেখলে তো লাভ নাই, এখানে কি আছে এ এর সাথে বি ইন্টু 0.5, নিচে শুধু 7। তো দেখতে কাছাকাছি মনে হইলে দুইটার একটাও কোনোটা অ্যান্সার না। অ্যান্সার কোনটা হইতে পারে তাহলে, এখন তুমি দেখলা যে দুইটা দেখতে একই রকম লাগে কিন্তু একবারে এক না, আর এটা তো মিলানো যাইতেছে না, তার এটাকে কোনোভাবে মিলানো যায় না। দিকে দেখো আসলে মিলানো যাবে, এটা দিয়ে দিয়ে কি হবে দেখো, এখানে পাশে 2 আছে, নিচে একটু চেঞ্জ আছে, কি হবে দেখো এখানে উপরে 2 গুণ করছে, নিচের পুরোটাকেও 2 দিয়ে গুণ করছে। 2 দিয়ে গুণ করলে কি হয় 2ab হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা 14 হয়, আর 0.5 মানে হচ্ছে 1, মানে 0.5 কে 2 বার গুণ করলে 1 হয়ে যায়, তাহলে এখানে শুধু এ থেকে যায়, মানে সি এর ভ্যালু আসলে 2ab 14 - a। মানে এভাবে কোন একটা অ্যান্সার বের করার পরে পুরোপুরি মিলছে নাকি সেটা খেয়াল করবা সমীকরণ গুলার ক্ষেত্রে। যখন মিলবে না তখন দেখবা আসলে প্লাস মাইনাস করে, প্লাস মাইনাস অথবা গুণ ভাগ করে মিলানো যায় নাকি, তো এখানে গুণ করে মিলাই ফেলতে পারছি, ওই জন্য অ্যান্সার অপশন ডি। মানে এখানে আসলে মেন কাজ সাজে হয়েছে লাস্ট লাইনে আইসা, এটা বুঝে যায় নাকি দেখো। কারো কি এটা বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। চার, if z is the sum of x and y and x less than y, which of the following is equal to z minus twice x। আমাকে বলছে z কি x এবং y এর সাম, মানে ওদের যোগফলের সমান, এবং
এক্স ওয়াই থেকে ছোট বলে দিছে। আমাকে বের করতে হবে কি জেড এর সাথে মাইনাস টোয়াইক্স এক্স এর অ্যান্সার কোনটা অপশনগুলোর ভিতরে। আচ্ছা, তো এখানে আমি জেড এর ভ্যালু তো জানি, ঠিক আছে, এক্স এর ভ্যালু ডিরেক্ট দেখতেছি না, তো এক্স এর ভ্যালু কি বের করা সেটা একটু দেখি সাইড চেঞ্জ করে। এক্স এর ভ্যালু কি হবে যদি আমি ওয়াইটাকে বসে নিয়ে যাই, এই যে এক্স এর ভ্যালু এটা হয়। এখন এক্স এর ভ্যালু যদি আমি এখানে বসাই দিই তাহলে তো বের হয়ে যায় -2x। আচ্ছা, এক্স তো এখন বের করলাম, তাহলে এটা হয়ে যাবে কি জেড মাইনাস ওয়াই হবে। তো এখানে অ্যান্সার কি হবে পরে, জেড মাইনাস টোয়াইস জেড মাইনাস টোয়াইস ওয়াই, এই জেড দুইটা হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস জেড মাইনাস টোয়াইস ওয়াই। আর বাইরে একটা মাইনাস ছিল, তাতে ভিতরটা প্লাস হওয়ার কথা, যে লাস্টে এটা প্লাস হবে। ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে কি মানে ব্র্যাকেটের ভিতরে এগুলো চিহ্ন চেঞ্জ হয় না, তো এই যে মাইনাস আর এটা হয়ে গেছে কি প্লাস, এটা প্লাস হবে। তো এটাকে সাজায় লিখলে প্লাসেরটা আগে লিখতে হয়, তো 2y মাইনাস জেড হবে। 2y মাইনাস জেড কই আছে, অপশন সি তে আছে। তো এটা কি নর্মাল সমীকরণ সলভ করা, যে এখানে এসে এটা কি বোঝা যায়? এটা কার কঠিন লাগছে বলো? কারো কঠিন লাগে নাই? এই ম্যাথটাই অনেকে চিন্তা করতে পারো যে আমি জেড এর ভ্যালুটা এখানে বসাই দেই না, ঠিক আছে, জেড এর ভ্যালু তুমি বসাই দিতে পারো যে এখানে আইসা, এটা তো কেউ কোয়েশ্চেন করলা না। জেড এর ভ্যালু যদি বসাই দিতা মানে এক্স প্লাস ওয়াই আর মাইনাস টুয়েলভ এক্স তো ছিল, তাহলে এটা আসতো কি ওয়াই আর একটা কি আসতো মাইনাস এক্স আসতো। তুমি বের করতে পারতা, সমস্যা নাই, কিন্তু তোমাকে কি বলছি অ্যান্সার একটা বের করলা, এটা তো অ্যান্সার অপশনে থাকতেও হবে, ওটা কিন্তু অপশনে নাই। ওকে, তোমার অপশন গুলোর ভিতরে কিন্তু দেখতেছে কি জেড আছে, সবগুলোতে জেড আছে, এই জন্য এই জেডটাকে সরানো যাইতেছে না, এই জন্য আমি এক্স কে সরাইছি। ওকে, তো অপশন গুলোর দিকে আমাদের খেয়াল করতে হবে ম্যাথ করার সময়। আচ্ছা, 5, what number must be added to x square minus 18x to make the result a perfect square? অপশনগুলোর ভিতরে কোনটা এটার সাথে যোগ করলে অ্যান্সারটা একটা পারফেক্ট স্কোয়ার হবে? পারফেক্ট স্কোয়ার কি কেউ জানো? পারফেক্ট স্কোয়ার বলতে কি বুঝাতে চায়, বা আসলে জিনিসটা কি? সিনথিয়া বলো, সায়েন্সের স্টুডেন্ট। ভাইয়া জানি না। আর কে আছে? রসিব বলো তো, পারফেক্ট স্কোয়ার চিনো? সূত্র মিন করছে। না ভাই জানি না। না না, পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে যেটা একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা কারা কারা আছে? দুইয়ের স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25। এই যে স্কোয়ার পড়ার পরে যে সংখ্যাটা পাইতেছি না, এদেরকে পারফেক্ট স্কোয়ার বলে। এগুলোকে কেন পারফেক্ট স্কোয়ার বলতেছে, কারণ এগুলাকে যে কোনো একটা সংখ্যা স্কোয়ার আকারে লেখা যায়। এই যে 25 হচ্ছে কি 5-এর স্কোয়ার, তারপরে 16টা কি 4-এর স্কোয়ার, 9টা কি আসলে 3-এর স্কোয়ার। যাদেরকে কোনো একটা সংখ্যা স্কোয়ার আকারে লিখতে পারি, স্কোয়ার আকারে লিখতে পারি, ওদেরকে পারফেক্ট স্কোয়ার বলে। এই যে যাদের উপরে স্কোয়ার একটা থাকে উপরে, আর ভিতরের সবগুলা কি একটা সংখ্যা, ডিরেক্ট একটা সংখ্যা, দশমিক না, ঠিক আছে, ওটাকে বলে পারফেক্ট স্কোয়ার। এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার তো কোনো সংখ্যা দেয় না, আমাকে একটা সমীকরণ দিছে। সমীকরণটা কি এক্স স্কোয়ার মাইনাস 18x দিয়া বললো এটার সাথে একটা কিছু অ্যাড করো, যেটা করলে ও পারফেক্ট স্কোয়ার হবে। এখন এই জিনিসটাকে আমি যদি পারফেক্ট স্কোয়ার চিন্তা করতে চাই, আমার জিনিসটা এমন হওয়া দরকার ছিল যে পুরোটার উপরে একটা স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার মানে কি পুরোটার উপরে একটা স্কোয়ার, তো পুরোটার উপরে একটা স্কোয়ার আনতে হলে তো জিনিসটা সামথিং কিছু এমন হতে পারতো যে 15x ঠিক প্লাস, আছে তো। হ্যাঁ, কিছু একটা দিয়ে ফুল স্কোয়ার হওয়ার কথা, দেখতে তেমন হওয়ার কথা না, আমার হোল স্কোয়ার টাইপ লাগবে। এখন আমি প্রথম রেট দিকে যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু পারফেক্ট স্কোয়ার বলতে আমার উপরে স্কোয়ার আছে শুধুমাত্র দুইটা জিনিসই জানি, মানে দুইটাই ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার জানি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার জানি, এরকম দুইটা সূত্র জানি, আমরা স্কুলে পড়ছিলাম, তাই না? ঠিক আছে।
হ্যাঁ, তার মানে যখন আমি কোনো কিছু এই দুইটার আকারে লিখতে পারতাম চাইলে বলতে পারতাম যেটা হোল এটা আমাদের পারফেক্ট স্কয়ার, কিন্তু এরকম তো লিখতে পারতাছি না, কিন্তু অলমোস্ট ওই পথে ছিল আমাদের এই দুইটা জিনিস। আচ্ছা, এক্স প্লাস ওয়াই বা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আসলে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, প্লাস বি স্কয়ার। ওকে, এমন। আর মাইনাসেরটা হলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এরকম, জিনিসটা এমন হওয়া দরকার। তো আমাদের এই প্রথম দুইটা রাশি দেখো, এ স্কয়ার, দুইটা পদ এ স্কয়ার মাইনাস 18x, মানে মাইনাসের দিকে আগাইতেছে, মানে হোল স্কয়ার আমি মাইনাসের দিকে এটাকে নিয়ে যেতে পারি। মিসিংটা কি? আমাদের থার্ড যে পদটা ছিল, এলিমেন্টটা ছিল, সেটা মিসিং। তো এটাকে কি আনা যায়? অবশ্যই তো এই দুইটার সাথে কানেক্ট করে আনতে হবে। এখন এই 18টা আমাদের সূত্রের সাথে মিলাতে যাই, এই যে সূত্রের সাথে এটাকে এরকম লেখা দরকার ছিল, এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু, তাহলে এটা কত হয়ে যাবে? 9 হয়ে যাবে না? তার 9 দুগুণ 18 হয়, এক্স 9। হবে আর তারপর 9 হবে। হ্যাঁ, প্লাস, এখন দেখো প্লাস চিহ্ন দিয়ে এখন আমি যদি সূত্র আকার লিখতে চাই, তাহলে এটা হয়ে যায় আমার কি বি, তাহলে 9x এটাকে স্কয়ার লেখা যায়, তাহলে না এটা আসলে 9x কি? হবে না তো, শুধু 9 হবে। 9, আচ্ছা 9, হ্যাঁ x, আচ্ছা x তো এটা, হ্যাঁ এটা বি। ওকে, ঠিক আছে, তাহলে আমার শুধু 9 আসার কথা ছিল। এখন আমি মিলাইতে পারি, দেখো এখন এটা সমীকরণটা আমি এক্স মাইনাস 9 হোল স্কয়ার লিখতে পারি। এখন এটাকে পারফেক্ট স্কয়ারের মতো দেখতে দেখা যাচ্ছে। ঠিক আছে, কিভাবে মিলালাম? মাইনাস 18x লেখা ছিল, তা আমরা হোল স্কয়ার সূত্র মাত্র দুইটাই জানি, যেটাকে আমি পারফেক্ট স্কয়ার বলতে পারি। এবং ওখান থেকে আমার সেকেন্ড যে পদটা থাকে সেটা থাকে 2 ইন্টু এ বি। তো আমার এখানকার এ তো এক্স, তাহলে বিটা কি এখানে, তাইলে 18 বানানোর জন্য 9 না লাগবে, 9 নিলাম। তাই এখানে বি যদি 9 হয়, তাহলে পরের পদটা কি হবে? 9 স্কয়ার, কারণ সূত্রটা কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তাহলে এটা বি স্কয়ার। তো আমার কি অপশনে কি, আমার কোশ্চেনে বি স্কয়ার মিসিং ছিল, বি স্কয়ার মিসিং মানে কি? 81 মিসিং ছিল। 81টা যদি থাকতো তাহলে জিনিসটা এরকম হইতে পারতো, পারফেক্ট স্কয়ার। তাহলে মিসিংটা কি? 81, এই জন্য 81 আমার অ্যান্সার, অপশন এ। সেম ম্যাথটাই এখন যদি তোমার প্লাস আলা চিহ্ন থাকতো, তাও ওই ঘুরে ফিরে কি এটাই হইতো, 81ই হইতো। ঠিক আছে, অন্য কোনো মান দিলেও দেখতাম মিসিং কে, ওটাকে নিয়ে আসতাম যোগ আকারে। ঠিক আছে, কারণ আমাদের প্লাস মাইনাস তো এখানে এখানে তো সবসময় প্লাস, এই যে এখানে কিন্তু সবসময় প্লাস, মাইনাস খালি এখানে আসছে এই দুই জায়গায়। ঠিক আছে, এটা প্লাসেরটাও দিলেও 81ই হইতো। বুঝছো এটা? কে বুঝো নাই বইলো? কেউ যদি স্পষ্ট না করে, তার মানে আমি খুব ভালো ম্যাথ বুঝাই, অথবা তোমরা খুব ভালো ম্যাথ বুঝো, দুইটার একটা। ভাইয়া বুঝতে পারছি। হুম, তার মানে তোমরা ভালো ম্যাথ বুঝো। আচ্ছা, 6, what is x in terms of y and z given that x y whole power 1/3 equal to z whole power 1/6? আচ্ছা, বের করতে হবে কি আমার এক্স এর ভ্যালুটা ওয়াই এবং জেড এর মাধ্যমে বের করতে হবে। মানে দেখে অনেক প্যাচান লাগতেছে, কিন্তু প্যাচের কিছু নাই, আমাকে হোয়াট ইজ এক্স বের করতে বলছে, কিন্তু এক্স এর মানটা কিসের মাধ্যমে? ওয়াই এবং জেড এর মাধ্যমে থাকতে হবে। দেখো অ্যান্সার গুলো সব ওয়াই এবং জেড এ আছে। মানে ইন টার্মস অফ ওয়াই এন্ড জেড মানে কি, জেড এর মাধ্যমে এক্স এর ভ্যালু কোনটা সেটা বলো। এবং ওরকমই কিন্তু আমাদের অপশন গুলো, আমার কোনো ডিরেক্ট কোনো মান নাই, ওয়াই এবং জেড এর মাধ্যমে দেখাইতেছে। ওকে, তো একটু লাইনটা খেয়াল করলে বোঝা যাবে আসলে কি চায়। তো চাই কি, চাই হচ্ছে এক্স ওয়াই হোল পাওয়ার 1/3 ইকুয়াল টু জেড 1/6। এটা সলভ করো, সলভ করে এক্স বের করো। আচ্ছা, এটা সলভ করবো, কিন্তু 1/6 1/3 একটু ঝামেলা দিচ্ছে। 1/6 এবং 1/3 কে চাইলেই একই কাতারে ফালানো যায়, দেখতে একই রকম বানানো যায়। কিভাবে দেখো, আমরা এখান থেকে যদি 2টাকে বাইরে নিয়ে ফেলতাম, এই যে 2টাকে বাইরে নিলে কিন্তু 3 দুগুণা 6। এটা আসলে আমি কি করছি, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখে ফেলো যদি মনে না থাকে। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটাকে গুণ করা যায়, পাওয়ারের উপরে পাওয়ার, কিন্তু পাওয়ার উপরে পাওয়ার মানে কি, এই যে এ স্কোয়ারের উপরে আবার স্কোয়ার দিলাম, মানে পাওয়ার গুলা গুণ হয়ে গেল, 4 হয়ে গেল। তো এটা যদি লেখা যায়, উল্টা লাইনটাও লেখা যায়, তাহলে যে এই, কি বলে, জেড স্কোয়ার 1/3, পরের লাইন ঠিক আবার এটাই হয়ে যেতেছে 1/6 হয়ে যাবে, কারণ কি 2 ইন্টু 1/3 মানে 1/6 হয়। এতটুকু সবাই বুঝো? আপনি এটা বুঝছো? হ্যাঁ জি ভাইয়া ভাই, এটা বুঝছি। বুঝি। হুম, হ্যাঁ। তাহলে এখন
ভাইয়া দুইটাকে 1/2 হবে না? হ্যাঁ 1/2 1/2 তাই না? 1/2 আচ্ছা, হ্যাঁ দুই তো নিচে। আচ্ছা এখন বলো তো 1/2 কে কেন ভিতরে নিলাম আর 1/3 টাকে বাইরে নিলাম? আগেরটার কাটাকাটি সাথে করার মিলানোর জন্য। জন্য। 1/3 হ্যাঁ আমি দুই পাশ মিলাইছি, এই যে এটা দুই পাশ কেন মিলাইলাম, আরেকটা সূত্র আছে, দুই পাশে যদি পাওয়ার সেম থাকে পা দুইটাকে কাটা যায়, ঠিক আছে, পা দুইটাকে কাটা শুধু এ বি লেখা যায়, এ ইকুয়াল টু বি লেখা যায়, এই জন্য আমরা পা দুইটাকে কেটে দিলাম। এখন পা দুইটাকে কাটা যাবে, যদি আমার বাইরেও হাফ রাখার দরকার ছিল আমি হাফই রাখতাম, কিন্তু আমার এখন লাগবে না। তাহলে এখানে কি হবে, এক্স ওয়াই ইকুয়াল টু 7 পাওয়ার হাফ, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 7 পাওয়ার হাফ বাই ওয়াই। 7 পাওয়ার হাফ বাই ওয়াই কোনো জায়গায় নাই, তাহলে মিলেবে কেমনে? তাহলে কি রুট অপশন 8 ডি হবে। না? না এ। হ্যাঁ এটা এ হবে তো, আর 7 না, এটা জেড। হ্যাঁ হ্যাঁ জেড এর উপর এ root। হবে, কেন আমি শুরুতে বলছিলাম কি পাওয়ার হাফ মানে সেটা কি রুট, এই জন্য অপশন এ। হাফ না লিখে এটাকে রুট আকারে লিখছে, রুট 7 বাই রুট জেড বাই ওয়াই, ঠিক আছে। তো অনেক জায়গায় ম্যাথ করলা কিন্তু খুঁজে পাবে না, তখন আবার নাম দাগাই দিও না। ঠিক একইভাবে তুমি মনে করো 7 1/3 পাইছো, অপশনে দেখতেছো যে কিউবিক রুট 7 দিয়ে কিউবিক রুট 7 জেড বাই ওয়াই দিয়ে রাখছে, তখন চিন্তা করতে পারো যে নান অফ দিস, কিন্তু না, এই যে এরকম দিতেই পারে চাইলে, কোনো সমস্যা নেই, একই কথা। আচ্ছা পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, একটা কথা বললাম, তাহলে এখন এটা কি হবে, এ স্কোয়ার, এটা বলবো শেরিন বলবা এ স্কোয়ার, কারণ এটা নিয়ে কনফিউশন ছিল তোমার মনে হয় সেকেন্ড ক্লাসে, এবং এ 1, এটাকে কি করা যায় বলো, পাওয়ার উপরে পাওয়ার থাকলে করছিলে গুণ, পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। হ্যাঁ পাওয়ার গুলো এখন যোগ হয়ে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে কত হবে, 6 হবে, 6। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা তো হলো পাশাপাশি গুণ আকারে থাকলে, আর যদি ভাগ আকারে থাকতো একটা উপরে একটা নিচে, এটা কি হবে, মাইনাস হবে। হ্যাঁ যদি গুণ অথবা ভাগে থাকে, গুণে থাকলে হয় যোগ, আর ভাগে থাকলে হয় বিয়োগ, মানে এটা হবে হচ্ছে এ 2 - 3, মানে এ পাওয়ার -1। এ পাওয়ার -1 কে কি লেখা যায়, কে বলতে পারবা? অন্যভাবেও লেখা যায়, 1/8 1/a। 1/a লেখা যায়, কোনো কিছুর পাওয়ার মাইনাস দেখলে সেটাকে 1/, করতে পারবা, এটাও জেনে রাখো, আর যারা এগুলো ফার্স্ট টাইম দেখেছো ওরা লিখে রাখো। আচ্ছা একটু আগে বললাম তাহলে পাওয়ার গুলা গুণ আকারে থাকলে পাওয়ার গুলা যোগ করা যায়, ভাগারা থাকলে পাওয়ার গুলা বিয়োগ করা যায়, তাহলে তো এখানে অ্যান্সারটা কি হবে এবার বলো, এটা বলবা হচ্ছে আফিনা বললো কিসের 2, আনসার বলবো ভাইয়া? লিখতেছি তো 3, এটার অ্যান্সার বলো এবার, যেটা এটা তাহলে কি হবে, এ বি পাওয়ার A5 7, না A5 A পাওয়ার 5 আর B পাওয়ার 2 হ্যাঁ B স্কয়ার। হ্যাঁ এ পাওয়ার 5 বি পাওয়ার 2, কেন পাওয়ারগুলা যোগ করার জন্য আমার বেসটাও সেম হওয়ার একটা ইম্পর্টেন্স আছে, বেস এলোমেলো কিন্তু গুণ আকারে দেখে পাওয়ার যোগ করে দিলে হবে না, ঠিক আছে, বেস সেম হইলেই পাওয়ারগুলা যোগ অথবা বিয়োগের চিন্তা করা যাবে, এই হচ্ছে কথা। আচ্ছা 7, ইফ 3 power x equal to y, then what is 3 power 4 minus x? 3 power x equal to y দেওয়া আছে, চাইছে 3 এর উপরে 4 minus x, 4 minus x, এটা কত? তাহলে এতক্ষণ যে বেসিক জানলা ওই বেসিক থেকে এবার বলো এটাকে কি লেখা যায়, এটাকে আর কি লেখা যায়, 3 power 4 minus x কে কি লেখা যাবে? 3 to the power 4 divided 3 to the power x equal to 3 y। to the power 4 by 3 to the power x, হ্যাঁ এটা কেউ লেখা গেছে কারণ মাত্রই বলে আসছি কি পাওয়ার গুলা যদি গুণ আকারে থাকে করি যোগ, তবে পাওয়ার গুলা যদি ভাগ আকারে থাকে করি হচ্ছে বিয়োগ, তাহলে এখানে যখন বিয়োগ দেখতেছে তার মানে কি পাওয়ার গুলা কি ভাগ আকারে আছে, ওই উল্টা লাইনটা, এই যে ভাগ আকারেরটা শিফট করে এই যে এখানে চলে আসে 4 - x, তো এটা আবার এখান থেকে উপরে গেলে উপর থেকে নিচে একই লাইন লেখা যায়,
ওভাবে লিখলাম। এখন আমি 3 পাওয়ার 4 পাচ্ছি। 3 পাওয়ার 4 কত? 3 4 12 নাকি 81 81। 3 পাওয়ার 4 হচ্ছে মানে 3টা 4 মানে 81 হবে। আর 3 পাওয়ার x এর মান কোন জায়গায় নাই, কিন্তু 3 পাওয়ার x মানে যে y, আমরা জানি y, লিখে দিলাম 18 1/y অ্যান্সার। 3 পাওয়ার 4 এর মান যে মুখস্থ করে গণিতবিদ হইতে হবে এমন কিছু না। 3 পাওয়ার 2 এর মান মনে রাখলেই হবে। 3 পাওয়ার 2 এর মান কত? 9 9 9 81, এভাবে বের করতে পারো। তবে যে কোনো সংখ্যারই 3 পাওয়ার 5 পর্যন্ত মুখস্থ রাখা খুবই ভালো। আচ্ছা 10-এ আসি এবার। 10 স্কোয়ার ইন্টু 10 পাওয়ার 8 প্লাস 10 পাওয়ার 8 বাই 10 পাওয়ার 4। 10 স্কোয়ার ইন্টু 10 পাওয়ার 8 প্লাস 10 পাওয়ার 8 বাই 10 পাওয়ার 4। ম্যাথটা কি এটাই বলছে নাকি দেখো, নাকি দেখে অন্য কিছু মনে হইতেছে কারো? ম্যাথটা এটাই হবে, ঠিক আছে? খেয়াল করবা, দেখো এখানে ইনটু চলতেছে, সব ইনটু আকার আছে, এটার সাথে ইনটু কইরা পুরোটা চলতেছে, পরে আইসা বলতেছে ভাগ করো এবার। তো এই দুইটা ইনটু বাই ভাগ, ঠিক আছে, দুইটা এক জায়গায় উপরে, পরে ভাগ চিহ্ন এটা। এখন এই ম্যাথটাকে 3 ভাবে সলভ করা যায়, 3 ভাবে কারেক্ট, সবাই করো। পরে আমি দেখা যাচ্ছে যে আমি কেমনে করতাম, 1 মিনিট টাইম দিলাম, পরে আমার সাথে মিলেও। আর যারা আমার সাথে মিলবে না সে বলবো আসলে কেমনে করছিলাম। 1 মিনিট পর আমি লেখা শুরু করবো, নিজেরা করতে থাকো। ভাইয়া বি অ্যান্সার। ভাইয়া কি কিছু বলতেছেন? মাইকে অন করি না। আচ্ছা এখন আমি নিজের মতো করতেছি। 10 পাওয়ার 2 আর 10 পাওয়ার 4 নিচে আছে, ওটা রাখলাম। 10 পাওয়ার 8 প্লাস 10 পাওয়ার 2, দেখো এইভাবে করা যায় নাকি? 2 ইন্টু 10 পাওয়ার 8 লেখা যায় না? একটা জিনিস যেহেতু দুইটা লেখা যায় কিন্তু, ঠিক আছে, লিখলাম। এখন আমি দেখতেছি 2 বাদে বাকি সবকিছু কিন্তু একই বেস যোগ বিয়োগে আছে, মানে সরি গুণ ভাগে আছে। গুণ ভাগে থাকলে কি করা যায়? পারগুলা কি যোগ বিয়োগ করা যায় না? যারা যোগ আকারে আছে ওদেরকে যোগ করে দিব, গুণ আকারে আছে যারা তাদের যোগ করে দিব, যারা ভাগে আছে তাদেরকে বিয়োগ করে দিব। তাহলে 2 ইন্টু 10 পাওয়ার এখানে কত আসবে? 6 আসবে। তাহলে 2 ইন্টু 10 পাওয়ার 6, যেটা অপশন বি আসছে। এভাবে কি করা যায়? জি এভাবে কেউ ভাইয়া। করছো? ভাই আরেকবার একটু বলবেন? আচ্ছা এটা ছিল আমার লাইনটা। এখন আমরা কি জানি, একই জিনিস থাকলে দুটাকে যোগ করা যায়, তো যোগ করি না। 10 পাওয়ার 8 মানে কি? দুইটা 10 পাওয়ার 8, 2 ইন্টু 10 পাওয়ার 8, ঠিক আছে, 2 ইন্টু 10 পাওয়ার 8। এখন 2 ইন্টু 10 পাওয়ার 2 ইন্টু 10 পাওয়ার 8 বাই 10/4। এখন আমরা জানি কি সবগুলা গুণ আর ভাগে আছে, একই বেস, গুণে থাকলে যোগ করা যায়, বিয়োগে থাকলে বিয়োগ করা যায়, ভাগে থাকলে বিয়োগ করা যায়, ভাগ করলাম, বিয়োগের কামও শেষ। এখন কি করা যাবে? এই সবগুলা যোগ বিয়োগ করো, আর 2 তো কিছু করার দরকার নাই, কিছু হবেও না, কিছু নাইও, ঠিক আছে। পরের লাইন কি, এটাকে 20 পাওয়ার 6 লেখা যেত না? লেখা যাবে এটা? হ্যাঁ ভাই পারবেন। না, পারা যাবে না, বেস আলাদা, বেস আলাদা। গুণ করা বেস সেম থাকতে হইতো,
ঠিক আছে? জি এই ভাইয়া। দুইটা গুণ করার জন্য বেসটা সেম থাকা লাগতো। যদি তোমার 2/6 10/6 থাকতো তাহলে তুমি এটাকে 20/6 লিখতে পারতা। বেস সেম থাকা লাগবে। বেস আলাদা কারণে এই দুইটাকে আলাদা দুইটা জিনিস ধরে নেওয়া হচ্ছে। ওকে, এখন আরো অনেকভাবে করতে পারতা, সেটা আরেকটা আছে, সেটা দেখাই দেই। ওটা বই দিয়ে দিলে বই। মাল্টিপ্যাক্টালে তো করা যাবে মনে হয়। জোনাট কি বলো, বোঝা যায় না, তোমার কথা রোবোটিক আসে। মাল্টিপ্লাই আকারে করা যাবে না? মাল্টিপ্লাই, হ্যাঁ করা হ্যাঁ। যাবে, করা যাবে। মাল্টিপ্লাই করো এটা দিয়ে এইটা, নাকি এভাবে, তাহলে এটা কত আসবে? 10/10 প্লাস 10/10, এটা এবার এটা এটাও করা, হ্যাঁ করো, এটাও করা যাবে, সমস্যা নাই। কিন্তু পরের লাইনে কি হবে? এটা দুইটা 10/10 নাকি বাই 10/10, তাহলে কত না 10/4 নিচে, তাহলে কি আসবে পরের লাইনে? 2 ইন্টু, এখন দুইটা ভাগে আছে, তাহলে 10 - 4, এটাও আসতো কি 2 ইন্টু 10/6, এটাও আসতো। আরেকভাবেও করা যাইতো, ওটা এখন দেখাই। এবং ওইটাই জানা রাখো, অনেক ম্যাথে এই টেকনিকটা কাজে লাগে, ওইটাই দেখাই এখন। সেটা হচ্ছে অনেক বড় কিছুর নিচে যখন একটা হর থাকে, ওইটা আসলে সবাইকে সিঙ্গেল সিঙ্গেল সবার ভিতরে আছে সেটা চিন্তা করা যায়। মানে জিনিসটা কেমন, 10/4 যখন ছিল আমি চিন্তা করতে পারতাম এরকম, আগে যোগ করে নিলাম, মানে এটা কত আসতো? 10/10 প্লাস 10/10। আমি চিন্তা করতে পারতাম যেহেতু যোগ করে দুইটা জিনিস আছে এবং দুইটার নিচে 10/4, তার মানে সিঙ্গেল সিঙ্গেল 10/4 চিন্তা করতে পারো। ঠিক আছে, 10/10 বাই 10/4, তাহলে সিঙ্গেল সিঙ্গেল এখান থেকে কত আসতো? 10/6 প্লাস 10/6, মানে এটাকে 2 ইন্টু 10/6 বলা যায়, একই জিনিস দুইবার, এভাবে করতে পারতা। এই এইটা কেন দেখালাম, এই বেসিকটার দরকার আছে, এখন তোমার সংখ্যা তো ওই জন্য তোমার ঝামেলা লাগে নাই। কিন্তু তোমার যদি একটা সমীকরণ দিত এরকম যে এবি প্লাস বিসি বাই এ, ঠিক আছে, এখন না এ দিলে হবে না, বি দিয়ে দিই, তাহলে কাটতে পারবা বি। ঠিক আছে, এখন তুমি দেখতেছো তো কিছুই করা যাইতেছে না, কিন্তু করা যায়। কিভাবে করা যায়? দুইভাবে করা যায়। তুমি দুইটা থেকে বি কমন নিতে পারো, বি কমন নিলে পরের লাইনে বি কাটা পড়ে যাবে উপর নিচে। আরেকটা কি করা যায়, দুইটার নিচে বি, মানে কি আসলে দুইটাকে আলাদা আলাদা লিখে দুইটার নিচে আমি বি লিখতে পারি, তারপর লাইনে বি কাটা পড়ে যায় এ থাকবে, এখানে বি কাটা পড়ে যায় সি থাকবে। এই জিনিসটা সলভ করার জন্য দেখাইলাম। ঠিক আছে, এটা করতে পারবা, অথবা কমন নিয়েও কাটতে পারবা, যেমনি করো, খালি রুল ঠিক থাকলেই চলে। এটা সবাই বুঝছো নাকি দেখো? হ্যাঁ ভাইয়া। ওকে, 9। আজকে কিন্তু অনেকের ড্রাইভের অ্যাক্সেস চলে যাবে, কারণ কি বলতো? ক্লাস মিস, লাইভ ক্লাস। হ্যাঁ, কারণ আমরা কিন্তু রেকর্ডেড ক্লাস প্রোভাইড করি, বইলা ভর্তি করাই নাই। ঠিক আছে, ক্লাস করতে হবে বলে ভর্তি করাইছি। তো দুইটা ক্লাস পর মিস মানে আমি কাইটা দিব, এবং অ্যাক্সেস পাবা এক সপ্তাহ পরে, মানে পরের সোমবার অ্যাক্সেস পাবা যারা যারা আজকে নাই। আচ্ছা 9, ইফ m is a positive integer and k plus 2 equal to 3 power m, ঠিক আছে, এটা হচ্ছে k plus 2 equal to 3 power m, এরকম আছে। which of the following cannot be a value of k? m একটা পজিটিভ ইন্টিজার। সিনথিয়া কি ফার্স্ট ক্লাস দেখছিলা রেকর্ড থেকে ম্যাথের? চিনতে নাই, বাকি সবাই তো দেখছে এটা জানি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাইলে বলো তো পজিটিভ ইন্টিজার মানে কারা? ক্লাস 1 2। হ্যাঁ, +1 2 3, 0 পজিটিভ না? 0 তো 0ই। হ্যাঁ 0 হচ্ছে নন নেগেটিভ, পজিটিভ না। আচ্ছা তার মানে বলতেছে আমার এম এর মান +1 থেকে শুরু করে এদিকে যা ইচ্ছা তা হইতে পারে প্লাসের দিকে, 0 না, কিন্তু 0 হতে পারবে না।
যে কোনো কিছু হতে পারে, এবং কে প্লাস 2 ইকুয়াল টু 3 পাওয়ার এম, মানে আমি কে এর সাথে কিছু একটা যোগ করলে যে একটা ভ্যালু পাবো সেটা এমন একটা ভ্যালু হইতে হবে যাকে আমি 3 পাওয়ার এম আকারে লিখতে পারি। 3 পাওয়ার এম মানে কি, 3 এর পাওয়ার ইন্টিজার মানে 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3, এমন কিছু লিখতে হবে। কে এর মানে এমন একটা ভ্যালু নিতে হবে, ঠিক আছে? কিন্তু আমাকে কোশ্চেন করে না যে কে এর ভ্যালু কি নেওয়া যাবে, বলছে কে এর ভ্যালু কোনটা নেওয়া যাবে না সেটা বলছে। তো কে এর ভ্যালু কোনটা নেওয়া যাবে না সেটা তো দুনিয়ার কোনো লিমিট নাই, অনেক কিছু হতে পারে, কিন্তু অপশন দিছে 4টা, ওই 4টার ভিতরে কোনটা হওয়া যাবে না সেটা আমার কোশ্চেন। কিভাবে চেক করতে পারি কে এর ভ্যালু কোনটা হওয়া যাবে না? আমরা এই সমীকরণটা লিখতে পারি, ঠিক আছে? লেখা এখন কে এর মান একটা একটা করে চেক করতে পারি। কে এর মান যদি এখন 1 নাও তাহলে এই পাশের অ্যান্সার কত হবে? 1 + 2 মানে এটা হয়ে যাবে 3। আচ্ছা 3 নিছো তো এ বাম পাশ ডান পাশে কি 3 এর পাওয়ার 1 নিলেও তো 3 হয়, ঠিক আছে? তার মানে কে এর মান 1 নিলেও তুমি 3 এর পাওয়ার কিছু একটা নিয়ে সেটা মিলাতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আমি 7 দিয়ে খেয়াল করি কি হয়। তাহলে যদি কে এর মান 7 নাও তাহলে 7 + 2 9 হয়। 9 কি, 9 কে কি আকারে লেখা যায়? 3 পাওয়ার 2 আকারে লেখা যায়, ঠিক আছে? তার মানে কি 7 নিলেও আমার যে শর্তটা যে এটাকে 3 পাওয়ার একটা ইন্টিজার আকারে লেখা সেটা এখনো চলমান আছে। ঝামেলাটা কোন জায়গায় লাগবে, যেটা আমি অপশন বি নিতাম, বি নিলে কি হইতো 4 + 2 হয়ে গেছে তো 6। আচ্ছা 6 কেও তো 3 এর পাওয়ার লেখা যায়, লেখা যায় না? 6 কে 3 এর পাওয়ার লেখা যায়, না লেখা যায় তো। 3 না ভাইয়া 3 দুগুণা 3 দুগুণা 6, না 3 9 থেকে হবে। 9 হ্যাঁ 9, 9, ঠিক আছে? তাহলে আসলে 4 দিয়ে মিলানো যায় না, তার মানে এই ঝামেলাটা অপশন বি তে, এই জন্য এটা অ্যান্সার অপশন বি। ওকে, তবে কি বুঝছো এটা? হ্যাঁ ওকে, হ্যাঁ এটা একটু বুঝে দেন। হ্যাঁ একদম। আচ্ছা আরেকবার দেখাই। আচ্ছা আমাকে কোশ্চেন বলছে কি কি সেটা আগে বুঝতে হবে। আমাকে বলছে এম একটা পজিটিভ ইন্টিজার হবে। এম কোনটা, যে 3 এর পাওয়ারের যে উপরে যেটা আছে এটা সবসময় একটা পজিটিভ ইন্টিজার। কত বলে নাই, এবার ওকে চায়ও নাই। চাইছে এটা কি, অসংখ্যের ভিতরে কোনটা কে এর ভ্যালু হইতে পারবে না। কে এর ভ্যালু কোনটা কোনটা হতে পারবে না সেটা বলছে। কে এর ভ্যালু হইতে পারবে নাকি সেটা আমি কিভাবে চেক করতে পারি? ধরলাম কে এর ভ্যালু আমি 1 নেই, 1 নিলে এখানে হবে কি 1 + 2 মানে এর পাশে কত হবে? 3 হবে। এখন আমার 3 কে কি 3 পাওয়ার 1 আকারে লেখা যায়? কারণ আমার বাম পাশ ডান পাশ তো সেম হইতে হবে। 3 কে কিন্তু 3 পাওয়ার এম আকারে লেখা যায়, কেউ দেখো 3 পাওয়ার এম মানে কি, যে কোনো পজিটিভ ইন্টিজার মানে +1 থেকে শুরু করে পজিটিভের যে কোনো সংখ্যা। তো 3 পাওয়ার 1 লিখলেও কিন্তু আমার এই যে শর্ত যেটা সেটা সাথে মিলে যায়, লেখা যায়, কোনো সমস্যা নাই। 3 পাওয়ার, তারপরে কে পাওয়ার কি বলে, কে ইকুয়াল টু 7 নাও, কে ইকুয়াল টু 7 দিলে কত হবে এখানে? 7 + 2 মানে কত হয়? 9। বাম পাশে 9, 9 কে ডান পাশে 3 পাওয়ার এম আকারে কিভাবে লেখা যায়? 3 পাওয়ার 2 লেখো তাহলে তো হয়। তাহলে এদিকে যদি 9 নাও ওটাকে 3 পাওয়ার 2 লেখা যায়, এখনো লেখা যায়। এম এর মান 2 নেওয়া যাবে, পজিটিভ ইন্টিজার। কিন্তু যদি 4 নাও কে এর মান, কে এর মান যদি 4 নিতা তাহলে কত হইতো? 4 + 2 মানে হইতো 6। 6 কে 3 এর পাওয়ার কোনোটা আকারে লেখা যায় না, মানে 3 পাওয়ার এম আকারে লেখা যাইতেছে না। যখন তুমি অ্যান্সার 6 পাইতেছো, অ্যান্সার 6 কখন পাইতেছো? তখন কে এর মান 4 নিতেছো, তার মানে কে এর মান 4 হইতে পারবে না, এবং ওইটাই চাইছে, ক্যান নট বি। বুঝছো? বুঝছি ভাইয়া। ওকে, 10 নাম্বার। x পাওয়ার 4 = 81 and y পাওয়ার 2 = 49, then the maximum possible value of y minus x। প্রায় এক নাম্বারটার মতোই, ডিফারেন্সটা কই দেখি। x পাওয়ার 4 = 89, তাইলে x এর ভ্যালু কত? 3 x এর ভ্যালু 3 না? আর +-3 হ্যাঁ +-3 হবে। স্কয়ার, স্কয়ার রুট করা, আর 4 কে কি বলে 4 রুট করা একই কথা, কারণ কি ওই স্কয়ারের মতোই, তার মানে এখানে +- দিবে। আর y এর ভ্যালু স্কয়ারে 49, তাহলে y এর ভ্যালু নরমালি +-7। ওকে, +-7 হবে। এখন কাহিনীটা আমাদের এক নাম্বারটার মতোই। কাহিনীটা কি,
ওয়াই মাইনাস এক্স এর মানে এমন একটা দাও যেটা আমার ম্যাক্সিমাম হবে। এবার ম্যাক্সিমামে আসো। ওয়াই মাইনাস এক্স ম্যাক্সিমাম করার জন্য কি করতে হবে? ওয়াই এর মান সবচেয়ে বড় নিতে হবে অ্যাভেলেবল অপশন থেকে, জেড এর এক্স এর মান সবচেয়ে ছোট নিতে হবে, কারণ এক্স এর মান যত ছোট নিবা একটা ছোট একটা জিনিস বিয়োগ হবে, টোটালি অ্যান্সারটা বড় থাকবে। আচ্ছা, ওয়াই এর মান কত নেওয়া যায় হাইস্ট? 7 নেওয়া যায়, 7 নেই। এবার ওয়াই এর মান নিলাম, জেড এর মান কত নেওয়া যায়? +3 নেই নাকি? +3 নিলে কি হবে? 4 থাকবে। 4 অনেক বড় একটা অ্যান্সার, তাহলে অ্যান্সার অপশন সি, এই তো। কিন্তু না, কারণ এখন আমাদের ঝামেলা আছে আর একটা, সেটা কি? আমি এটা যদি +3 না নিয়া -3 নিতাম, তাহলে ব্যাপারটা কেমন হইতো? 7 মাইনাস মাইনাস হয়ে যেত প্লাস, এবং এটা 3, এটা হয়ে যেত কত? 10। ঠিক আছে, কারণ কি মাইনাসের পরে মাইনাস মানে কি? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এই দুইটা আর বিয়োগ না হয়ে যেত যোগ, মানে 7 + 3 = 10। অপশন বি হইতো অ্যান্সার, অপশন সি না হয়ে। বুঝা গেছে এটা? জি ভাইয়া। হ্যাঁ, x/4 = 81, এরপরে এটা বুঝি নাই। x = পর 3 আসছে কেমন? এক্স পাওয়ার 4 = হ্যাঁ, 81। পাওয়ার 4 হ্যাঁ, এরপরে নিচেরটা এটা জানি। আচ্ছা, এটাকে তুমি ইয়া করতেছো, কিউবিক 4 করতেছো, সরি √4 করতেছো। আর এটা করলে যে এই তোমার 3 আসে, 81 কে 3 আসে, এটা তোমার এমনি জানা থাকা উচিত, কারণ মাত্রই করে আসছিল একটু আগে যে 3/4 করলে 81 হয়, তো ওইটাই তো আবার উল্টাটা করলাম। আচ্ছা, এভাবে আসছে। তো এর আগে এভাবে। চিহ্নটাকে দিতে হবে। হ্যাঁ, প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস না দিলে তুমি বুঝবা কেমনে যে এখানে, এই যে এখানে আমি একবার মাইনাস দিয়ে চেক করলাম, প্লাস দিয়ে চেক করলাম না, ভ্যালু চেঞ্জ হইতেছে না। আমি যখন মাইনাস নিলাম ইয়ার মান, সরি প্লাস নিলাম যখন, তখন কি হয়েছিল? 4 হয়েছে। যখন মাইনাস নিলাম তখন 10 হয়েছে, 10 এর মান অ্যান্সার আমার। তুমি যদি চিহ্ন না নিতা, তুমি যে 4 লেখা দিতা অ্যান্সারে। এই জন্য চিহ্ন খেয়াল করতে হবে। জোর জোর সংখ্যক পাওয়ার থাকলে প্লাস মাইনাস দেয়। এগুলো কয়েকবার প্র্যাকটিস করলে মাথায় এমনি সেট হয়ে যাবে যে প্লাস মাইনাস রাখতে হবে সবসময়। আচ্ছা, এটাও অলমোস্ট ওই ক্যাটাগরিরই। ম্যাথ 11, ইফ এক্স ইজ নট আ নেগেটিভ নাম্বার, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ 2² মাইনাস থ্রাইস, না থ্রাইস এক্স না 3/x? আচ্ছা, তো এক্স এর যে মানটা সেটা নেগেটিভ না, এক্স এর মান নেগেটিভ না, তাহলে এক্স এর মান তো 1 থেকে শুরু, +1 +2 +3, এই তো। না ভাইয়া, 0 থেকে শুরু। হ্যাঁ, 0 থেকে শুরু। কেন 0 থেকে শুরু? নট আ নেগেটিভ নাম্বার বলছে, তো সেজন্য 0 থেকে শুরু হবে। হ্যাঁ, নট এ নেগেটিভ নাম্বার মানে হচ্ছে 0 থেকে শুরু, 0 হচ্ছে একটা নন নেগেটিভ, ঠিক আছে। আর এদিকে কি? এদিকে হচ্ছে -1 -2, মানে নেগেটিভ, নন নেগেটিভ, পজিটিভ। এক্স নট এ নেগেটিভ মানে কি এরা বাদ পড়ছে, কিন্তু 0 থেকে এরা সবাই আছে, তার মানে 0 থেকে কাউন্ট করতে পারবো। এখন আমার অ্যান্সার বের করতে বলছে 2² - 3/x এর মান ম্যাক্সিমাম কত করা যায়। এটাকে ম্যাক্সিমাম করার জন্য কি করতে হবে? এটাকে যত ছোট করা যায়, কারণ 2² মানে 4 থেকে যত ছোট সংখ্যা বিয়োগ করবে অ্যান্সার তত বড় হবে। এটাকে তাহলে কত নেওয়া যায়? এখন এটাকে যদি তুমি 0 0 বসাও, 0 হ্যাঁ 0 বসালে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 তার মানে অ্যান্সার আসে 3, এই যে ম্যাক্সিমাম ভ্যালু। তুমি যদি এটা ওই 1 থেকে চিন্তা করতা, তাহলে এটা করতে হতো কি, অ্যান্সার লিখতে 1, যেটা অপশন এ নাই, অথবা অপশন ই তে 1 দিয়ে দিছে, তুমি খুশি হয়ে যেতে যে আমার একটা ম্যাথ হয়ে গেছে। ওকে, তো এই নেগেটিভ, নন নেগেটিভ আর হচ্ছে পজিটিভ, এগুলা মাথায় রাখবা এই নাম্বারের ম্যাথের ক্ষেত্রে। 12, at room temperature the bacterium doubles in every 2 minutes 20 minutes, in towards what will be the total number of bacteria from an initial number of 3? আচ্ছা, এবার একটা জিনিস বুঝো, ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়ামের ভিতরে পার্থক্য কি?
ইংলিশ ক্লাস। ভাইয়া ব্যাকটেরিয়া হচ্ছে একটা শুধু একটা হচ্ছে জীবাণু, মানে সিঙ্গেল কোয়েশ্চেন যদি দেখতে হয় ব্যাকটেরিয়া হচ্ছে পুরো জাতিটাকে ব্যাকটেরিয়া দিয়ে চিনতে। হ্যাঁ, ওইটা একটা সিঙ্গুলার একটা প্লুরাল। আচ্ছা, কোয়েশ্চেনটা কি? ওই জিনিসটা না বুঝলেও চলতো, কিন্তু কোয়েশ্চেনটা বুঝতে হবে। কোয়েশ্চেনটা কি বলছে যে ব্যাকটেরিয়া গুলা কি হইতেছে, ডাবল করতেছে প্রত্যেক 20 মিনিট পর পর, যার ছিল তার ডাবল হয়ে যাচ্ছে, এবং 2 ঘন্টার ভিতরে সে আসলে টোটালি কয়টাতে যায় থামছে, 2 ঘন্টা পরে যায় টোটালি ব্যাকটেরিয়া কয়টা হয়েছিল, তাহলে যদি প্রত্যেক 20 মিনিট পর পর ডাবল হয় এবং ওদের ইনিশিয়াল নাম্বার ছিল 3, মানে ডাবল হওয়ার আগে 2 ঘন্টা ঠিক আগে ছিল 3 জন ওরা, তাহলে 2 ঘন্টা পর ওদের সংখ্যাটা কত? তাহলে কিভাবে বের করতে পারি? শুধু যদি 3টা থাকে, 20 মিনিট পর কয়টা হয়েছে? 6টা। আরো 20 মিনিট পর কয়টা হয়েছে? 12টা। আরো 20 মিনিট পর কত হয়েছে? 24টা। এই যে এখানে কিন্তু 1 ঘন্টা গেছে, এই যে 20, 40, 60, 1 ঘন্টা গেছে। তারপরে কি 24-এর দ্বিগুণ কত? 48। 48-এর দ্বিগুণ কত? 96। 96 দ্বিগুণ কত? 192। এখানেও দেখো 20, 20, আর এখানে এটাই 20, 20, 20। তার মানে কি 6 বার 20 হয়ে গেল, মানে কি 2 ঘন্টা শেষ, 1 ঘন্টা 20 মিনিট শেষ। ঠিক আছে, 20, 40, 60 এভাবে 6 বার নিয়ে 192 বানায় ফেলছি। তার মানে 3 দিয়ে শুরু করে 192 যায় থামলো। অপশন এ হলো অ্যান্সার। ওকে, ভাইয়া এটা এটা বুঝা গেছে? আরেকবার একটু বোঝাই দিন। তারপর বলতে ম্যাথটা বলছে যে একটা রুম টেম্পারেচারে ব্যাকটেরিয়া গুলা নর্মালি প্রত্যেক 20 মিনিট পর পর ওদের সংখ্যা ডাবল হয়ে যায়। মানে ওরা যদি একটা রুমে রাখার পরে, রুম টেম্পারেচার মানে কিন্তু 25°C, ঠিক আছে, ওইটা আর কি, মানে নর্মালি রাখার পরে ওরা 3 জন ছিল, কিন্তু ঠিক 20 মিনিট পর ওরা ডাবল হয়ে যায়, 6 হয়ে যায়। তার ঠিক 20 মিনিট পর ওরা 12 হয়ে যায়, তার ঠিক 20 মিনিট পর ওরা 24টা হয়ে যায়, তার ঠিক 20 মিনিট পর ওরা ডাবল হয়ে 48 হয়, তারপরে ডাবল হয়ে 96 হয়, তারপরে ডাবল হয়ে 192 হয়। 192 ক্যালকুলেশন থেমে গেছি কেন? কারণ আমাদের টাইম লিমিট 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কি, এই যে 20 মিনিট, 20 মিনিট, আবার 20 মিনিট, আবার 20 মিনিট, আবার 20 মিনিট, আবার 20 মিনিট, আমার 2 ঘন্টা হয়ে গেছে। যদি 3 ঘন্টা বলতো তাহলে আরো 3 বার ডাবল করতাম। তা আমার এই কয়েকবার 20 করার পরে 192-তে 2 ঘন্টা হয়ে গেছে, এই জন্য 192 জায়গায় দিলাম অ্যান্সার। ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আর শর্টকাট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি দেখো, ওরা ডাবল হয়েছে টোটালি কয়বার 2 ঘন্টার ভিতরে? 2 ঘন্টার ভিতরে 20 মিনিট কয়বার আসছে? টোটালি 6 বার আসছে না? 6 বার। হ্যাঁ, তার মানে ডাবল হইতেছে 6 বার। কে ডাবল হইতেছে 6 বার? 3 ডাবল হইতেছে 6 বার। এটাকে সলভ করলো 192 পাবা। ঠিক আছে, এভাবে করতে পারতা। তো এটা একটু কমপ্লেক্স চিন্তা, এটা বেশি ইজিয়ার চিন্তা, তো এভাবে করতে পারো। অ্যান্সার মিলানি হলো কথা। যদি বলতো প্রত্যেক 20 মিনিট পর পর 3 গুণ হয়, তাহলে কি করতা? 3 গুণ হইতেছে কয়বার? 20 মিনিট করে কয়টা? 2 ঘন্টার ভিতরে 6 বার, তা 3 পাওয়ার 6। আর কে হয়েছে এই জিনিসটা? 3। 3 দিয়ে শুরু করা পরে ইনিশিয়ালি 3 জন ছিল, এটাও অ্যান্সার সেম দিবে। আর এত কমপ্লেক্স চিন্তা না করতে চাইলে নর্মালি না এই ওইটা হচ্ছে 2 to the power 6 বলতে কি বোঝানো হয়েছে, মানে 2 ঘন্টার মধ্যে কয়বার 20 মিনিট আসছে সেটা? হ্যাঁ, না না, 6 দিয়ে বোঝাচ্ছি কয়বার আসছে, 20 মিনিট কয়বার আসছে? 6 বার। ঠিক আছে, আর হইতেছে কি ডাবল, এই জন্য 2 পাওয়ার 6। যদি বলতো যে প্রত্যেক 20 মিনিট পর পর 3 গুণ হয়, তাহলে 3 লিখতাম। 3 গুণ কয়বার হয়েছে 2 ঘন্টার ভিতরে? 6 বার। এবার করতে পারতা। আচ্ছা ঠিক আছে। আর যদি এটা এই চিন্তা বেশি কঠিন লাগে, তাহলে নর্মালি আগা, ওটাও সমস্যা না, ওটাও বেশি টাইম লাগে না, কারণ সংখ্যাটা তো ছোটই। 13, how many integers in the set of all integers from 1 to 150 inclusive are not the square of an integer? তাহলে এই 10 থেকে 150-এর ভিতরে ইনক্লুসিভ মানে কি? ইনক্লুসিভ মানে আমার লাস্ট একটা ম্যাথ করছিলাম, ক্যারিন বলো ইনক্লুসিভ মানে কি? ভাইয়া মানে হচ্ছে 150-এর সাথে 10 মাইনাস করে 1 প্লাস করব।
ওটা তো তুমি সূত্র বললা, আর বুঝছো কি সেটা বলো। ও ইনক্লুসিভ মানে হচ্ছে মানে 10 থেকে 150 পর্যন্ত। পর্যন্ত, হ্যাঁ। আমাদের নর্মালি কেউ যদি জিজ্ঞেস করে যে 10 থেকে 20 পর্যন্ত কয়টা সংখ্যা, তুমি বলে দিবা তাহলে কি হবে, 20 মাইনাস 10 মানে 10, হ্যাঁ 10টা সংখ্যা আছে। কিন্তু আসলে সংখ্যা 11, এখানে একটা বেশি, 11টা, যদি আমাকে বলে ইনক্লুসিভ। ঠিক আছে, কিভাবে? কারণ ইনক্লুসিভ মানে হচ্ছে আমাকে ওই 11 সংখ্যাটাকেও কাউন্ট করতে হবে। তুমি যখন বিয়োগ করছো, ইয়া তুমি যখন বিয়োগ করছো, সরি বিয়োগই তো করলো না, হ্যাঁ, যখন বিয়োগ করছিলা তুমি কিন্তু এখানে চিন্তা করে দেখো, তুমি হাতের করে যখন গুনতে যাও 10কে গুনতে গেলে কিন্তু 11টা হয়ে যায়। ঠিক আছে, তুমি কিন্তু যখন বিয়োগ করতেছো তখন শুধু 10 পাইতেছো, কিন্তু নর্মালি যখন হাতের করে গুণ বা সংখ্যা কিন্তু এখানে কয়টা, 11টা, কারণ 10ও তো লিস্টের ভিতরে আছে, ডিফারেন্স 10, কিন্তু সংখ্যা কয়জন, 11 জন। তো ইনক্লুসিভ মানে বোঝায় যে ওই সংখ্যাটাকেও কাউন্ট করতে হবে যার থেকে আমি ইনিশিয়ালি শুরু করছি। এই জন্যই যখন ইনক্লুসিভ বলবে, আমরা নর্মালি ডিফারেন্স করে যা পাই তার সাথে 1 যোগ করে দিব। আমাকে কখনো যদি বলে 10 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা, তুমি ডিফারেন্স পাইতেছো 90, সাথে 1 যোগ করে দিবা, তুমি বলবা কয়টা আছে সংখ্যা এখানে, 91টা, যদি ইনক্লুসিভ বলে দেয়। ঠিক আছে, ইনক্লুসিভ মানে ওই সংখ্যাটাকেও নিতে হবে, ইনিশিয়াল সংখ্যাটাকেও কাউন্টে আনবো। তার মানে এখানে তাহলে 10 থেকে 150 পর্যন্ত সংখ্যা আছে কয়টা, তাইলে নর্মালি দেখতে দেখা যায় 140, কিন্তু আসলে কয়টা, 141, কারণ কি ইনক্লুসিভ বলছে। ঠিক আছে, এখন আমার কোশ্চেন বলছে কি, 10 থেকে 150 এই 141টা সংখ্যার ভিতরে আমাকে বলতে হবে কতগুলা সংখ্যা আছে যারা কোনো সংখ্যার স্কোয়ার না। ঠিক আছে, যারা কোনো ইন্টিজারের মানে পূর্ণ সংখ্যার স্কোয়ার না। জিনিসটা কেমন দেখো, 10 থেকে 150 এত বড় একটা রেঞ্জের ভিতরে আমি স্কোয়ার সংখ্যা গুলা আগে বের করতে পারি। স্কোয়ার সংখ্যা গুলা কারা বলো, একটু আগে বলছিলাম, স্কোয়ার সংখ্যা কারা? 16, 25। আচ্ছা, স্কোয়ার সংখ্যা বলতে হচ্ছে কোন সংখ্যাকে স্কোয়ার করার পরে যে অ্যান্সারটা পাই সেটা স্কোয়ার, মানে 2 স্কোয়ার সংখ্যা না, 2 এর স্কোয়ার 4, যে ও হচ্ছে স্কোয়ার সংখ্যা, ও হচ্ছে স্কোয়ার সংখ্যা। ঠিক আছে, তারপরে 9, 9 কি 3 এর স্কোয়ার সংখ্যা, 3 কিন্তু স্কোয়ার সংখ্যা না, 3 কে স্কোয়ার করার পর যাকে পাইছে সে স্কোয়ার সংখ্যা। ঠিক আছে, তো এরকম তাহলে 10 থেকে 150 এর ভিতরে স্কোয়ার সংখ্যা কে কে আসতে পারে, এটা করার জন্য নর্মালি কিন্তু 16, আমাদের 25, 36 নর্মালি এগুলো। 13 পর্যন্ত বা 15 পর্যন্ত আমাদের এমনি জানতে হয় যে কোন সংখ্যাকে স্কোয়ার করলে কত আসে। মানে আমাকে তোমাকে যদি হুট করে জিজ্ঞেস করে 12 স্কোয়ার কি, 12 স্কোয়ার যে 144, সেটা তোমার জানা উচিত। তোমাকে যদি হুট করে বলে 10 স্কোয়ার কত, 10 স্কোয়ার যে 100, তোমার জানা উচিত। তোমাকে যদি এখন হুট করে কোশ্চেন করে 13 স্কোয়ার কি, 13 স্কোয়ার যে 169, জানা উচিত। ঠিক আছে, কেন এটা সবাই জানতে হয়। তাহলে এখন 10 থেকে 144 এর ভিতরে স্কোয়ার সংখ্যাগুলা কারা সেটা এখন বের করি। স্কোয়ার সংখ্যাগুলা 10 থেকে যদি শুরু করি, আমি 16 পাইতে পারি, 4-এরটা 25, 5-এরটা 6-টা 36, 7-এরটা 49, 8-এরটা কত 64, 8-8 64, 9-টা কত 81, 10-এরটা 100, 11-টা 121, 12-টা 144, 13-টা কত 169, আমার 169। লিমিটের বাইরে চলে গেছে, এটা বাদ। তাহলে আমি এই লিমিটের ভিতরে স্কোয়ার সংখ্যা পাইলাম কাকে কাকে, 1 2 3 4 5 6 7 8 9, 141টার ভিতরে 9টা পাইলাম স্কোয়ার সংখ্যা। তাহলে স্কোয়ার সংখ্যা না এরা সবাই বাকিরা। এবং আমাকে সেটাই বলছে, হাউ মেনি ইন্টিজার্স ইন দা সেট অফ অল ইন্টিজার্স, মানে 10 থেকে 150-এর ভিতরে যে ইন্টিজার গুলো আছে ওদের ভিতরে কারা কারা কোন সংখ্যার নট স্কোয়ার না। স্কোয়ার কারা, স্কোয়ার কারা, তারা তো সংখ্যায় কম, তাদেরকে ইজিলি বের করতে পারি, তারা কারা 9 জন। তাহলে স্কোয়ার সংখ্যা না কয়জন, 132 জন, অপশন এ। আর যদি তুমি ইনক্লুসিভ না জানতা, তুমি 130 দাগাইতা। ঠিক আছে, কারেক্ট কোনটা, 132, ইনক্লুসিভটা খেয়াল করতে হবে, মানে 141 হবে, বিয়োগ করে 9 হয়ে গেল 132, অপশন এ। কে বুঝে নাই বলো? সবাই বুঝতেছে, হ্যাঁ? অরণ্য বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। তৌসিফ? আচ্ছা, এবার 14 আসি।
r power c into r power d into r power e equal to r power minus 12. If r greater than 0, r এর মান greater than 0 and c, d and e are each different negative integers, what is the possible smallest value of c? একটা সমীকরণ দিল, দিয়া বলল r এর মান greater than 0 মানে কি r এর মান হচ্ছে পজিটিভ কোনো সংখ্যা, কিন্তু সি ডি ই সবাই কিন্তু ডিফারেন্ট নেগেটিভ সংখ্যা, সবাই নেগেটিভ। আর এর মান হচ্ছে পজিটিভের দিকে, আর গ্রেটার দেন 0 মানে পজিটিভ, অন্যভাবে বললো, আর এদের ডিরেক্ট বলে দিচ্ছে এটা নেগেটিভ। ওকে, আমার সি এর ভ্যালু কত, সবচেয়ে ছোট কত নেওয়া যাবে সেটা আমাকে জিজ্ঞেস করলো। আচ্ছা, এখন এটা লিখি, আর পাওয়ার সি ইন্টু আর পাওয়ার ডি ইন্টু আর পাওয়ার ই ইকুয়াল টু আর পাওয়ার -12। তাহলে দেখো আমরা কি জানি, অনেক আগে দেখছিলাম যে বেস সেম গুণ আকারে থাকলে পারগুলা কি করা যায়, যোগ করা যায়। তাহলে আর পাওয়ার কি হবে, সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু আর পাওয়ার -12 লেখা যায় না? হ্যাঁ যায়। হ্যাঁ, এটা যদি লেখা যায়, বেস সেম থাকলে আমরা বেসকেও কাটা দিতে পারি দুইটা পাশে, ঠিক আছে? বেস সেম হইলে বেস দুইটাকে আমরা কাটা দিতে পারি। তাহলে যদি বেস দুইটা কাটা দেয়, জিনিসটা হয়ে যাবে সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু -12। এটা একটা সূত্র, ঠিক আছে? বেস সেম থাকলে বেস গুলা কাটা দিতে পারি, দুইটা সাইডের একই জিনিস যদি থাকে। তাহলে সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু -12 গেল। বাইর করতে হবে আমাকে সি কে, এবং সি এর ভ্যালু আমাকে সবচেয়ে ছোট নিতে হবে। এখন এই জিনিস তিনোটার ভিতরে একে তো জানে যে তিনোটার ভ্যালুই হচ্ছে নেগেটিভ, আবার আমাকে সি নিতে হবে সবচেয়ে ছোট। সি কে যদি সবচেয়ে ছোট নিতে হয়, তাহলে ডি আর ই কে তো সবচেয়ে বড় দুইটা ভ্যালু নিতে হবে, এমনই তো না? হ্যাঁ হ্যাঁ, এখন বলো তো, যেহেতু ওরা দুইটা নেগেটিভ, ডি এর মান এবং ই এর মান হাইস্ট কত কত নেওয়া যেতে পারে? -1 -2 সিনথিয়া বলতে পারো এটা পিছনে লজিক কি, -1 -2 নেওয়ার? এটার লজিক হচ্ছে, একটু আগে অ্যান্সার বলছিলাম, তো মাইনাসেই আসবে, আর হচ্ছে বড় মান তো -1, এটার হ্যাঁ পরে তো -2। হ্যাঁ, নেগেটিভের দিক থেকে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে -1। তো নেগেটিভের দিক থেকে সবচেয়ে বড় সংখ্যা যদি -1 নিয়ে ফেলি, এরপরে অপশন তো -2 নেওয়াই, ঠিক আছে? কারণ তো সবাই ডিফারেন্ট। তা -1 আর -2 নিয়ে ফেললাম, আর অপশন বাকি থাকে হচ্ছে কি, সি নেওয়ার, -12। এখন এই দুইটাকে ওপাশে নিয়ে যাও, -12, আর এই দুইটাকে প্লাস ওপাশে নিলে প্লাস হয়ে যায়, তাহলে কি -9। তার মানে সি এর মান আমরা -9 নিতে পারবো সবচেয়ে ছোট, ঠিক আছে? মানে চিহ্নগুলো জাস্ট খেয়াল করলে চলে। আর নেগেটিভের সবচেয়ে বড় কে কে, নেগেটিভের সবচেয়ে বড় -1 -0টা জানলেই চলে। আচ্ছা, কেউ আমার আগে বলো তো, সবচেয়ে ছোট ইভেন সংখ্যা কোনটা? 2 সবচেয়ে ছোট ইভেন সংখ্যা 2 হয় নাই? বলো তো, অন্য কেউ বলো। 0 ভাইয়া 0। হ্যাঁ 0। এতগুলা ম্যাথ করলে এটা দিয়া, ইভেন সংখ্যা 0 সবচেয়ে ছোট, এবং ইভেন বললে 0 নিলে হিসাবটা সোজা হয়, বলছিলাম ম্যাথ করাইছিলাম। কারণ কোনো কিছু যদি তোমাকে গুণ টুন করা লাগে, ঠিক আছে, তোমার মনে করো এক্স এর মান এখন ইভেন বলে দিছে, ওয়াই এর মান অড বলছে, তুমি যদি এক্স এর মান ইভেন এর জায়গায় 0 বসায় দাও, আর ওটা ওয়াই এর জায়গায় যদি 1 বসায় দাও, তোমার পুরো অ্যান্সারটা 0। কেন? সুবিধা হলো কি, কি সুবিধা হইলো? এই এক্স এর জন্য সুবিধাটা হইলো, এক্স এর মান যখনই তুমি ইভেন বললো আর তুমি যদি 0 বসায় দাও, ক্যালকুলেশন করা লাগে না, যাই করো অ্যান্সার 0, হিসাব সুবিধা এই জন্য। ভাই 0 ইভেন নাম্বার? হ্যাঁ 0 ইভেন নাম্বার, এটা আমি প্রথম ক্লাসে বলে দিছি। ক্লাসগুলো দেখো, ক্লাস তো বেশি জমে নাই। দেখতেছি আস্তে আস্তে সবগুলো। আচ্ছা, আরেকটা কথা, অনেকেই দেখতেছি যে ইয়া করো, কোয়েশ্চেন ব্যাংক করো। যে কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেনের ঠিক নিচে কোনো সলভ নাই, সেই কোয়েশ্চেন ব্যাংক দেখার দরকার নাই। কারণ কোয়েশ্চেন ব্যাংকে মানে এগুলো তো পরীক্ষার কোয়েশ্চেন, তো একটা কোয়েশ্চেনে 2 না সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে পরীক্ষার একটা সেটে।
এখন তোমার ম্যাথ আছে 35টা, ধরো 35টা টপিক থেকে দিল, একটা ম্যাথ পারতাছো না, একে তো জানো না ম্যাথটা কোন টপিকে পড়ছে, টপিকটা ধরতে পারলেও এখন তোমার প্রত্যেকটা বই খুঁজে খুঁজে বের করতে হবে যে এটা কই আছে, যদি না পারো। তো এই কাহিনীটা করে এত লাভ নেই। এর চেয়ে সুবিধা হয় তোমার যদি মনে হয় যে বই কিনবা হার্ড কপি, তুমি ভার্সিটি ম্যাথ বইটা কিনো, ঠিক আছে, ওখানে ওটা কিন্তু ওই যে কোশ্চেন ব্যাংকই, তার একটা কোশ্চেন ব্যাংক কি মেন্টরস, ওখানেও সব কোশ্চেন আছে, সাথে সাথে অ্যান্সারও আছে, যদিও মেন্টরসে পেজ উল্টান লাগে, সাইফুডস এবং ভার্সিটি ম্যাথে পেজ উল্টান লাগে না। ওখান থেকে করো যদি তোমার মনে হয় যে ম্যাথ তুমি বাইরে থেকে করবা। কিন্তু যে বইয়ে অ্যান্সারই নাই, কিভাবে করতে হয় ওটা দেখলে একটা ম্যাথ পারলা না, সারাদিন ওটা নিয়ে গাটাগাটি করলা, লাভ নাই। বেসিক বই শেষ করো আগে। 15. What is the greatest positive integer n such that 2 power n is a factor of 12 power 10? আচ্ছা, আমার অপশনগুলোর ভিতরে কি বের করতে বলছে? গ্রেটেস্ট পসিবল পজিটিভ ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার তো সব পজিটিভই আছে, ঠিক আছে। আমার চাইছে কি যে এন এর একটা ভ্যালু বের করো অপশনগুলোর ভিতরে যেটা সবচেয়ে গ্রেটেস্ট, এবং সেটা আসলে কি, সেটা কেমন, 2 পাওয়ার n। 2 পাওয়ার n যেটা একটা ফ্যাক্টর কি 12 পাওয়ার 10 এর। ফ্যাক্টর জিনিসটা কি আসলে, ফ্যাক্টর কিভাবে বের করে, 12 এর ফ্যাক্টর কে কে কিভাবে বের করবা? ফ্যাক্টরের বাংলা হচ্ছে উৎপাদক। কি চিন্তায় কিছু হ্যাঁ, বলতেছো? নামটা পড়ে পড়ে ওখান থেকে বের করা যাবে না? পাবো সেটা না। না, নামটা না, নামটা করে করে যেটা পাবা সেটা হচ্ছে গুণিতক। আচ্ছা, আগে তো বুঝতে হবে যে আসলে ফ্যাক্টরের জিনিসটা কি। ফ্যাক্টর হচ্ছে কি উৎপাদক, এবং ফ্যাক্টর বলতে বোঝায়, ফ্যাক্টর হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে সব সময় ভাগ করলে আমরা একটা পারফেক্ট ভ্যালু পাবো, ইন্টিজার পাবো। মানে কি, আমি 12 এর ফ্যাক্টর গুলো যদি চিন্তা করি, আমি পাবো হচ্ছে 1 ইন্টু 12, তারপরে পাবো 2 ইন্টু 6, তারপর পাবো 3 ইন্টু 4, তারপরে পাবো 4, আবার 4 ইন্টু 3, আবার একই লাইন রিপিট হয়েছে। মানে এই চিন্তা বাদ আর সামনে আগানো লাগবে না। এই ছয়টা যে আমি পাইলাম এভাবে বের করে, একবার 1 দিয়ে করবো সবসময়, পরে যেহেতু জোড় সংখ্যা জোর দিয়ে করলাম, 3 দিয়ে করা যায় এই জন্য করলাম, 4 দিয়ে করতে যেয়ে দেখলাম রিপিট হয় এই জন্য থেমে গেছি, আরো গেলে যাইতাম। এই যে 4টা পাইলাম, এই 4টা দেখো প্রত্যেকটা দিয়ে আমি যদি 12কে ভাগ করি, যেমন 6 দিয়ে যদি এখন 12কে ভাগ করি, অ্যান্সার পাই 2, যেটা একটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। যে সংখ্যাগুলো দিয়ে একটা সংখ্যাকে ভাগ করার পরে সবসময় একটা পূর্ণ সংখ্যা পাইতেছি, ঠিক আছে, ওই সবগুলা সংখ্যাকে বলে এই মেন সংখ্যাটার ফ্যাক্টর। তার মানে 12 ফ্যাক্টর কারা কারা, 1 2 3 4 6 12, এটা সব হচ্ছে 12 ফ্যাক্টর। বুঝে গেছে? এবং সবগুলাকে দুইটা দুইটা নিয়ে আমরা জোড় আকারে লিখলে ওই সংখ্যাটা পাইতে পারি। যেমন এই যে 12 ইন্টু 6 কে গুণ আকারে লিখলে আমি কি ওই 12কে পাই, যার ফ্যাক্টর হচ্ছে ওরা। এরকম আমরা করতে পারি। এখন কোয়েশ্চেনটা কি বলছে, এই 12 পাওয়ার 10 এর একটা ফ্যাক্টর হচ্ছে 2 পাওয়ার n, এবং ওই 2 পাওয়ার n থেকে আমাকে বলতে হবে n এর ভ্যালুটা আসলে কোনটা নেওয়া যায়। তো 12 পাওয়ার 10 ওটাকে আসলে কিভাবে লেখা যায়? আমরা তো জানি ফ্যাক্টর গুলাকে এই জোড়া জোড়া নাম আকারে লেখা যায়, ঠিক আছে। তো 1 ইন্টু 12 তো লেখা লাভ নাই, আমার কি 2 পাওয়ার লাগবে। 2 পাওয়ার কখন আসতে পারে, 6 দুগুণা 12 লিখলে আসতে পারে। এবং সবার উপরেই কি, সবার উপরে 10 আছে, সবার উপরে 10 থাকা মানে কি সিঙ্গেলও 10 আছে, একই কথা, ঠিক আছে, জিনিসটা একই। এখন ব্যাপারটা হইলো কি, 6 এর ভিতরে তো আবার 2 আছে না, 6 এর উপরে 2 আছে না, এই যে 3 দুগুণা 6 যেহেতু, এভাবে লেখা যায়, এতটুকু বোঝা যায়। আগে জোড় আকারে লিখলাম 6 দুগুণা 12, আর সবার উপরে কিন্তু 10 আছে পাওয়ার, কারণ কি মেন সংখ্যার উপরে 10 ছিল, তাহলে সবার উপরে সিঙ্গেল 10, আবার 6 মানে কি 3 দুগুণা 6, আবার 2 কে এখান থেকে বাই করে আনলাম। 2 কে কেন বাই করে আনছি, কারণ আমার 2 এর উপরে পাওয়ার লাগবে। তো 2 সবগুলাকে এক জায়গায় করি। এখন দেখো 2 পাওয়ার 2 এর পাওয়ার 2 10, আবার 2 এর পাওয়ার 10, আবার 3 এর পাওয়ার 10। তাহলে এখানে 2 2 একসাথে লেখা যায়, কত হয়ে যায় 4, 4 পাওয়ার 10 ইন্টু 3 পাওয়ার 10। 4 পাওয়ার 10 কেও কিন্তু আবার 2 এর উপর 2 মানে কি এভাবে ইন্টু 3 পাওয়ার 10, তার মানে কি 2 পাওয়ার 20 হয়ে যাবে। 2 পাওয়ার 20 কেন, পাওয়ার উপর পাওয়ার থাকলে হয়ে যায় গুণ। আর এত ইতিহাসও করা লাগতো না যদি তুমি এই জিনিসটাকে শুরুতে এরকম নিতা, 3 পাওয়ার 4 এভাবে নিতা, 3 ইন্টু 4 লিখতা।
3 4 12 একই কথা। তখন হিসাবটা আরেকটু ছোট হয়ে যেত, তখন কি হইতো এই 2 পাওয়ার 2 পাওয়ার 10 লিখতা, মানে পাওয়ার উপর পাওয়ার মানে কি এই জিনিসটার বদলে কি লেখা যায় 2 পাওয়ার 20। তাহলে 2 এর পাওয়ার হাইস্ট কত পেলাম আমরা 20, তাহলে n এর পাওয়ার কত 20, অপশন এ। আর যারা ধরে 3 4 12 চিন্তা করে না 6 2 12 করছো তাদের একটু লেন্দি করা লাগতো। এই হচ্ছে ডিফারেন্স, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। কে বুঝো না একটু বইলো। চলো, হোয়াট ইজ দ্য লাস্ট ডিজিট অফ 4 পাওয়ার 218? 4 পাওয়ার 218 করার পরে লাস্ট ডিজিট কত পাওয়া যায়? মানে ব্যাপারটা যদি ছোট করে চিন্তা করি, 4 পাওয়ার 2 16, এখানে লাস্ট ডিজিট কত 6। ঠিক একইভাবে 4 পাওয়ার 1 218 218 করার পরে যে অ্যান্সারটা পাবো এত বড়টা, ওখানে লাস্ট ডিজিট কত সেটা চাইছে। ঠিক আছে, তাহলে কি করতে পারো, তাহলে পরীক্ষায় বসে হলো 218টা 4 গুণ করে পরে দেখবে লাস্টে কত আসে। ঠিক আছে, না ভাইয়া। কি করবা তাইলে? কমসে কম 10 মিনিট লাগবে তাহলে। হ্যাঁ, তাহলে একে তো হচ্ছে টাইম শেষ হয়ে যাবে, আর তার উপর হচ্ছে এক্সট্রা পেজ লাগবে। এখন পরীক্ষা এক্সট্রা পেজ দিবে না, ওকে? তো এক্সট্রা পেজ যাতে না লাগে এই জন্য আমরা শর্টকাট দেখবো, সেটা লেখো সবাই। 4 পাওয়ার 1 আর 4 পাওয়ার 2, মানে একটা হচ্ছে অড একটা ইভেন। 4 এর পাওয়ার যখন অড হয় তখন ইউনিট ডিজিটে কত থাকে 4। 4 পাওয়ার যখন ইভেন হয় মানে জোড়, তখন ইউনিট ডিজিট কত হয় 6। তাহলে 4 পাওয়ার যদি 0 হইতো তাহলে ইউনিট ডিজিট কত হইতো 1। আবার ওখানে যাও না, ঠিক আছে? এটা কেন দেখাইলাম, তোমরা তো একটু আগে জানছো যে কি ইভেন হইলে 0 তো ইভেন, তাহলে ইভেন সংখ্যা থাকলে তো 6 আর কথা। আবার 0-র দিকে যাও না, 1 থেকে কাউন্টিংটা শুরু, এই কাউন্টিংটা, ঠিক আছে? 1 থেকে শুরু। 4 এর পাওয়ার যখন 1 হবে, সরি মানে অড হবে, তখন ইউনিট ডিজিট 4। 4 এর পাওয়ার যখন ইভেন হবে ইউনিট ডিজিট 6। তাহলে এখানে 4 পাওয়ার কি ইভেন নাকি অড? ইভেন। ইভেন হলে কি হবে লাস্ট ডিজিটটা? ইভেন হবে। 6। 6। ইভেন অর্ডের চিন্তা নাকি 4 আর 6 কোনটা, এটা ওই চিন্তা। সরি। হ্যাঁ, আচ্ছা, তাইলে এরকম 4 দিয়ে আসছে, অন্য কোনো সংখ্যা দিয়ে আসতে পারতো। ঠিক আছে, 1 2 3-এরটা দেখাইলাম না, 2 3-এরটা নিজে বের করে নিবা, কারণ এটা এর থেকে ইজি কিছু নাই 2 আর 3-এরটা বের করা। এরপরে কি আছে 4 এর পরে কি আছে 5। 5 এর পাওয়ার যাই থাকুক লাস্টে 5ই থাকবো, এটা বাদ। 6-টা লেখো, 6-টা 6 পা যাই থাকুক না কেন লাস্টে থাকবে কি 6। 6-টাও বাদ। প্যাটার্নের কাজ শুধুমাত্র আছে 4 7 এবং 8-এ। আমি 6 7 8 লেখা দিতেছি, 9-টা নিজে বের করে নিজের কালেকশনে রেখে দিবা। আর 2 3 তো দেখানোর কিছু নাই। 4টা তো মাত্র বললাম না, কি বলছিলাম 4-এরটা অর থাকলে কি হয়? 4 আচ্ছা, তাহলে এখন 7-এরটা দেখাই। 7-এরটা অড ইভেন চিন্তা করলে হবে না, ঠিক আছে? 7-এরটা আমরা কিভাবে চিন্তা করব, এভাবে লেখো আর পাওয়ার লেখো 7-এর, এগুলা সব ঠিক আছে। 7-এর পাওয়ার 1 2 3, তারপর হচ্ছে 4, আবার 5 6 7 8। 7-এরটা হচ্ছে 4 ঘর পর পর একই প্যাটার্ন ফলো করে। 7-এর গুলা কিভাবে দেখো, 7 9 3 1, আবার 7 9 3, মিস গেলে কোনটা 1 2 3 4 1 2 3 4। হ্যাঁ 1 লিখছি এলো, মানে দাঁড়াও সাজাই দিই। এটা আসবে কত 7 9 3 1। তাহলে আবার 5 থেকে আবার সেম 7 9 3 1। 7-এর পাওয়ার গুলা 4 ঘর পর পর একই প্যাটার্ন ফলো করে। 7
9 3 1 আবার 7 9 3 1 মানে এই প্যাটার্নটা ফলো করে প্রত্যেক 4 ঘর পর পর, মানে 1 থেকে 4 এরকম, আবার তোমার 5 থেকে 8 আবার এই প্যাটার্ন ফলো করবে, এভাবে প্রত্যেকবার আগাইতে থাকবে। ঠিক আছে, 7 এর পাওয়ার গুলা। তাহলে তাহলে বলো তো যে 7 পাওয়ার 9 এর ইউনিট ডিজিট কত হবে? 7 7 হবে। প্রত্যেক 4 ঘর পর পর একই প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, এভাবে 7-8টা বের করতে পারবা। হাতেরটা তাহলে এবার বলি, হাতেরটা লেখো। এটা লেখা হয়েছে? হ্যাঁ ভাইয়া, লেখা শেষ। আচ্ছা, ওই 8-এরটাও ওই কাছাকাছি জিনিসই, ও 8 ঘর পর পর একই প্যাটার্ন ফলো করে। ওটা কি? ওটা হচ্ছে 8 4 2 6, 8 4 2 6 মানে 84 26, 8 4 2 6 8 4 2 6, 4 ঘর পর পর এই প্যাটার্ন ফলো করে। তোমার যদি এটা কনফার্ম হওয়ার দরকার হয়, তুমি ওই বাসায় বসে পরে ক্যালকুলেটর ক্লিক করে করে দেখো যে 4 ঘর পর পর দেখবা খালি একই জিনিস ওই রিপিট করতেছে। ঠিক আছে, 4 ঘর পর পর এভাবে। তাহলে তুমি 7 8 4 5 6 সবগুলোটা এখন জানো, 3-এরটাও বের করে ফেলতে পারবা। ঠিক আছে, 3-এর প্রথম ঘরে কত হয়? 1, তারপরে 2 করতে গেলে কত হয়? 9, 3 করতে গেলে কত আসে? 7, 4 করতে গেলে কত আসে? 81, এই যে রিপিট হয়ে গেল। 5 করতে গেলে কত আসে? 3 পাওয়ার 5 একজন বলো, 3 পাওয়ার 5 কত আসে? 243। ঠিক আছে, 3 এখনো, হ্যাঁ তাহলে এখনো কি রিপিট এখনো চলতেছে। এবার তাহলে 3 পাওয়ার 6 করো, 3 পাওয়ার 6 কত আসে? 9। আচ্ছা, এটা 1 লিখছি কেন? এটা 3, প্রথমটা তো 3, 3 একে 3। তাহলে দেখো কয় ঘর পর পর রিপিট হইতেছে? 4 ঘর পর পর। 3। ঠিক আছে, 4 ঘর পর পর, 4 ঘর। এই যে 3 9 2 7, তার মানে তুমি যদি এটা মুখস্থ নাও রাখো, তুমি এতটুকু জানো 3, তারপরে হচ্ছে আহ কত কত বাই করলাম 7 এবং 8, এটা প্রত্যেকটাই 4 ঘর পর পর একই প্যাটার্ন ফলো করে। তুমি প্রথম 4টা বের করলা, পরে এবং তুমি জানো যে এরপরে 4টা 4টা করে করে একই প্যাটার্ন হবে। তার 3টা কত বেলা? 3 9 7 1, তাহলে আবার 3 9 7 1 আবার আসবে। 7টা কত কত পাইছিলা ভুলে গেছি আমি এখন। 8টা কত কত পাইছিলা? 8টা 8 4 2 6। 7 9 3 1। হ্যাঁ, 7 9 3 1, 7 9 3 1। ঠিক আছে, মুখস্থ রাখতে পারলে খুব ভালো, মুখস্থ না রাখতে পারলে এই জিনিসটা এই প্রথম 4টা একটু গুণ করে বের করলে আবার মনে পড়ে যাবে। ঠিক আছে, তা আমি এটা মুখস্থ রাখতে পারি না, এই জন্য আমি এক্সট্রা 30 সেকেন্ড খরচ করে আমি আবার দেখি প্রথম 4 ঘর কত আসে, তারপরে প্যাটার্ন সেম। জাস্ট এতটুকু জানলেই চলবে যে এই সংখ্যাগুলা সবাই কি করে, 4 ঘর পর পর একই প্যাটার্ন ফলো করে, তাইলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কেন করলাম? কারণ সামনে একটা ম্যাথে এই জিনিসটা লাগতে পারে। তাহলে এখন বলো, এটার অ্যান্সার তো কোনটা জানি? ইভেন ছিল। ইভেন আসলে কত হয় 4 এর পাওয়ার যখন ইভেন? 6। হ্যাঁ, 6। এটার ম্যাথ শেষ, পরেরটাই যাই। এগুলো সব লেখা রেখো যা করছো। এই যে এখানে আসো, if both 5 power 2 and 3 power 2 are factors of x, where x equal to এই পুরোটা, what is the smallest possible positive value of n? আচ্ছা, x equal to একটা জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে n into 2 power 5 6 power 2 7 power 3 দিয়ে বলল যে এই x এর দুইটা ফ্যাক্টর হচ্ছে 5 power 2 3 power 2। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম না ফ্যাক্টর গুলাকে গুণ আকারে লিখলে আবার ওই সংখ্যাটাই পাওয়া যায়? একটু আগে দেখছিলাম কিন্তু, এই যে 12 ফ্যাক্টর ছিল কত, যে কোনো দুইটাকে গুণ করলে আমরা কি পাইছিলাম? ওই সংখ্যাটা আবার পাইছিলাম। তার মানে কি অবশ্যই এই যে n বলো আর যাই বলো এই সবার ভিতরে 5 এবং 3 এক্সিস্ট করে। ঠিক আছে, কারণ কি গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে ওদের যে কোনো একটা বা যে কোনো দুইটার ভিতরে আমার 5 এবং 2 আছে। ঠিক আছে, সরি 5 এবং 3 আছে, মানে 5 স্কোয়ার আর 3 স্কোয়ার আর কি, ওই দুইটা আছে। কারণ দুইটা ফ্যাক্টর, ফ্যাক্টর মানে কি গুণ করলে অবশ্যই গুণফলের কোনো জায়গায় এর দুইটা বিদ্যমান, এটা কি বুঝো?
চিনতে বুঝছো এটা? ভাই আরেকবার বলেন। আচ্ছা, এই এক্স ইকুয়াল টু এ পুরোটা বলছে, ঠিক আছে। এখন ফ্যাক্টর মানে আসলে কি? ফ্যাক্টর মানে হচ্ছে যে যে সংখ্যাগুলো দিয়ে আমি একটা সংখ্যাকে ভাগ করলে একটা পূর্ণমান পাই। এই যে 3 দিয়ে ভাগ করছিলাম আমি 4 পাইছি, 4 দিয়ে ভাগ করলে আমি 3 পাবো। তার মানে কি, যে সংখ্যাগুলো দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলে একটা পূর্ণমান পাই, ওরা হচ্ছে ওর ফ্যাক্টর, মানে 3 আর 4 ওরা ফ্যাক্টর। এখন আমরা কি আবার কি দেখতে পাই, এই ফ্যাক্টর দুইটাকে গুণ করলেও ও সংখ্যাটা পাওয়া যায়। তো ফ্যাক্টর দুইটাকে গুণ করলে যদি সংখ্যাটা পাওয়া যায়, তাহলে এই পুরা গুণফলটা করার পরে আমি এক্স পাইছি। তার মানে কি, এক্স এর যে ফ্যাক্টর ওরা বলে দিছে 5 পাওয়ার 2, 3 পাওয়ার 2, এরা সবাই এই পুরা মানের ভিতরে কোনো জায়গায় আছে, যেহেতু হ্যাঁ। ফ্যাক্টর। হ্যাঁ, আছে। এখন একটু খেয়াল করলাম যে আমার লাগবে হচ্ছে 5 পাওয়ার 2 আর 3 পাওয়ার 2। এখানে আমি 5 দিয়ে কিন্তু খুঁজে পাইতেছি না, 3 এর খুঁজে পাইতেছি না। 3 কি কোথাও আছে এখানে? দেখো তো, 3 পাওয়ার 2। ভাই 6 স্কয়ার। এই যে 6 স্কয়ার মানে কিন্তু 3 পাওয়ার 2, 2 পাওয়ার 2। তার মানে 3 কে খুঁজে পাওয়া গেছে, কিন্তু হারিকেন দিয়ে খুঁজলেও কাকে পাবা না, 5 কে পাবা না। তার মানে কি, এন আসলে কে? 5 পাওয়ার 2। তাই এন এর ভ্যালু তাহলে কি দাঁড়াইলো? 5 পাওয়ার 2 মানে কত? 25। তার মানে এখানে এন এর ভ্যালু হচ্ছে 25, অপশন এ। বুঝছো এটা সবাই? এই আরেকবার বুঝে দেন, আমি বুঝতেছি না। আচ্ছা, বলতেছি আরে, ফ্যাক্টর এতটুকু বুঝছিলা যে গুণ করলে যে ভ্যালুটা পাওয়া যায় একটা সংখ্যার, ওর ভিতরে ওর সব ফ্যাক্টর গুলা থাকে, এটা বুঝো? এটা আমি না, এটা বুঝতেছি না। আচ্ছা, আমি ছোট করে একটু দেখাই, 12টাই দেখাই, ঠিক আছে। আমি বললাম 12 ইকুয়াল টু হচ্ছে 3 পাওয়ার 2 ইন্টু 2, এটাই তো না? তাই তো 12 আসে। এখন তোমাকে মনে চিন্তা করো, এই লাইনটা এখানে আছে যে 12 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, এটাই আছে। এবং শুরুতে বলে 12 দুইটা ফ্যাক্টর হচ্ছে, এই দুইটা না বইলা 12 দুইটা ফ্যাক্টর হচ্ছে 2 এবং 3, ঠিক আছে, এমন কিছু বললো। হুম, তো এখন 12 দুইটা ফ্যাক্টর 2 এবং 3 মানে কি, পুরোটা গুণ করলে যে 12 পাওয়া যায়, ওখানে ভিতরে 2 এবং 3 অবশ্যই থাকতে হবে। হ্যাঁ। হুম। তো ঠিক একইভাবে এক্স ইকুয়াল টু এই পুরোটার ভিতরে অবশ্যই 5 পাওয়ার 2 এবং 3 পাওয়ার 2 থাকতে হবে, কারণ যেহেতু ফ্যাক্টররা অবশ্যই গুণফলের ভিতরে কোথাও এক জায়গায় আছে। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। তো ওই লজিক থেকে এবার আমরা 5 পাওয়ার 2 আর 3 পাওয়ার 2 কে এই লাইনের ভিতরে খুঁজতেছিলাম। তো 5 কে তো দেখতে পাচ্ছি না, 3 কেও দেখি না, কিন্তু 3 কিন্তু 3 দুগুণা 6, এই জন্য 3 হুম, এখানে আসছে, আমরা ধরতে পারি। ঠিক আছে, হ্যাঁ। 3 স্কয়ার পেয়ে গেছি, 5 কে পাইলাম না, তার মানে এন আসলে 5 পাওয়ার 2 মানে 25, এই জন্য অপশনে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবে। ওকে, এবার আসে 18। If x is a positive integer, what is the unit digit of 24 power 5 plus 2x into 36 power 6 into 17 power 3? পুরাটার ইউনিট ডিজিট কি যদি x একটি পজিটিভ ইন্টিজার হয়? ম্যাথ বোঝা গেছে? কোশ্চেন কি বললো? ইউনিট ডিজিট মানে? ইউনিট ডিজিট মানে একক সংখ্যা। ও আচ্ছা। 231, 213, এই যে 3 হচ্ছে একক সংখ্যা, ঠিক আছে, একক স্থানীয় অঙ্কটা। তাহলে আমার একক স্থানীয় অঙ্কর ইতিহাস কি এতক্ষণ ধরে করতেছিলাম না, ওই লিস্ট করে করে এককে কত থাকবে, ওটাই লাস্ট ডিজিট আর কি, বুঝছো? এখন কি ওই লজিক গুলো এখানে খাটানো যায় নাকি, দেখি। আচ্ছা, এখন আমাকে বলতেছে এই পুরা গুণফলের ইউনিট ডিজিট কোনটা। 24 এর পাওয়ার কিন্তু এই পুরাটা, ঠিক আছে, এই পুরাটা 24 এর পাওয়ার, ঠিক আছে। 5 প্লাস 2x কিন্তু 24 এর পাওয়ার এখানে পুরাটা। তারপরে 36 এর পাওয়ার কত, 6, আর 17 এর পাওয়ার 3। আচ্ছা, এবার তোমরা বলো, 4 এর যখন পাওয়ার অড হয়েছিল 4, 4 এর পাওয়ার যখন ইভেন হয়েছিল 6। 4 এর ক্ষেত্রে যে লজিক, 24এও ঠিক একই লজিক খাটবে, কারণ লাস্টে 4 আছে, ঠিক আছে। এখন কি বলতেছে, 5 প্লাস টোয়াইস এক্স, তাহলে ইভেন নাকি অড সেটা আমার জানতে হবে, এতটুকু বুঝো?
জি ভাইয়া। এখন 5 পাওয়ার টোয়াইস এক্স ইভেন নাকি অড সেটা বের করার জন্য তুমি চেক করতে পারো। তুমি এটাকে এক্স কে 1 ধরো, 1 ধরলে কত আসে? এক্স যদি 1 ধরো আসবে হচ্ছে 5 পাওয়ার 2 মানে 7। এবার এক্স কে 2 ধরো, 2 ধরলে কত আসে? 5 প্লাস 4 ইকুয়াল টু 9। তার মানে যে সংখ্যায় ধরো কি আসতেছে? অড। তার মানে কি 24-এর পাওয়ারে কি আছে? অড সংখ্যা আছে। তো 24-এর পাওয়ারে অড সংখ্যা থাকা ধরনো যেটা 1, অড থাকা মানে কি? 4-এর ক্ষেত্রে অড থাকলে কি হয়েছিল? 4। তাহলে 24-এর ক্ষেত্রে অড থাকলে কি হবে? লাস্টে 4ই হবে। বুঝছো এতটুকু সবাই? জি ভাই। 4, হ্যাঁ 4-এর ক্ষেত্রে আমার লিস্ট ছিল 4-এর পাওয়ার অড হলে 4, 4-এর পাওয়ার ইভেন হলে 6। অড হলে 4 নাকি ইভেন হলে 6 ওইটাও যদি ভুলে যাও। তো 4-এর পাওয়ার যখন শুধু নর্মালি 4 বলি তো এটা 4 পাওয়ার তো একই। তখন যদি 4 হয় তাহলে আর অপশন হলে আমার 6 বসা, সেটা কি ইভেন হলে বসবে। ওভাবে মনে রাখতে পারো। তো 4-এর ক্ষেত্রে যে লজিক ছিল 24-এর ক্ষেত্রেও একই লজিক। তাহলে আমার কি দেখলাম এখানে খেয়াল করে এক্স এর মান ভিন্নটা নিয়ে যে এখানে ওই অডই থাকে, তার মানে 24-এর উপরে অড সংখ্যায় আছে। তাহলে এখানে ইউনিট ডিজিট আমার 6, 24-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট 6 পেয়ে গেলাম। ওকে, একটা ইউনিট ডিজিট পেলাম 4। এবার 36 পাওয়ার 6, 6-এর ক্ষেত্রে কি বলছিলাম? 6-এর পাওয়ার যাই করো কি আসবে লাস্টে? 6। 6 থাকবে। তার মানে আরেকটা ইউনিট ডিজিট হচ্ছে 6 পেয়ে গেলাম, এটারটা হচ্ছে 6 পেয়ে গেলাম। 17 পাওয়ার 3, 17-এর ক্ষেত্রে যে লজিক 7-এর ক্ষেত্রে ও একই লজিক, কারণ লাস্টে 7 দেখতেছি। তো 7-এর ক্ষেত্রে লিস্ট কি ছিল? 3 হবে। হ্যাঁ, লিস্টটা কি ছিল? 7 7 9 3 1। হ্যাঁ, তার মানে পাওয়ার 3 আছে, মানে 3 নাম্বারটা যে 3 হবে, তাহলে লাস্টের 3। এটা কেন করলাম? এটা ইউনিট ডিজিট 4, এটা ইউনিট ডিজিট 6, এটা ইউনিট ডিজিট 3। 3টাকে আবার গুণ করলে তো শেষমেশ আমার ইউনিট ডিজিট আসার কথা না, কারণ 3 জন গুণ আকারে আছে। এখন 3 জনকে নর্মালি গুণ করে, 3টা নর্মালি গুণ করলে যে ইউনিট ডিজিট আসে সেটা পুরোটা ইউনিট ডিজিট। তার তো 24, 24 ইন্টু 3 পুরোটা বের করা লাগবে না, লাস্টে থাকে 2। তাহলে ইউনিট ডিজিট কত? 2। গুণফলটা যা হবে সেটার ইউনিট ডিজিট যা, সেটাই হচ্ছে পুরোটা ইউনিট ডিজিটের সমান। আচ্ছা ভাইয়া, এই যে 17-এর উপরে যে পাওয়ার 3 আছে আর 7-এর যে সিকোয়েন্সটা 4 ঘর পর পর চেঞ্জ হয়, এখানে যদি পাওয়ার অনেক বেশি থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো? পাওয়ার কত থাকবে বেশি বলতে একটা বলো? 84। কত? 84। হ্যাঁ 84। তো 84 আমরা জানি রিপিট হয় কয় ঘর পর পর? 4 ঘর পর পর না? 4। এতটুকু তো জানা ফেলছি। তো 84 তার মানে রিপিট করতে গেলে তাহলে 4 দিয়ে ভাগ করো না, 4 দিয়ে ভাগ করো, কত আসে এখানে? 2 আর 1। তার মানে কয় ঘর আসলো? 21 ঘর। রিপিট হয় কয় ঘর পর পর? 4 ঘর পর পর নাকি? হুম। তার মানে 20, আর আর এক ঘর এক্সট্রা থাকে। তারে একটা সার্কেল মানে হচ্ছে 20, আরেকটা ঘর, আরেকটা ঘর মানে কত? 7। তার মানে 84-র ক্ষেত্রে ইউনিট ডিজিট 7। ও আচ্ছা। এভাবে বের করা যাবে। যদিও যেটা বলছো ওইটা ভালো বলছো, কিন্তু অত দূর যায় না, গেলেও তুমি পারবা, চেক করো। আচ্ছা অন্যরা বুঝছো এটা? তসি বুঝছো? অরণ্য বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ওইটুকু মনে রাখো, তাহলে সোজা। কিন্তু ভাই এখানে হচ্ছে 24 টু দি পাওয়ার 5 প্লাস 2x, কিন্তু এখানে তো ব্র্যাকেট দেওয়া নেই, যে বুঝবো কিভাবে যে সম্পূর্ণটাই ওইটার পাওয়ার? আচ্ছা এটা এটা কিভাবে বুঝবা? দেখো এখানে প্যাটার্নটা একটু দেখো লেখার, যদিও বই এভাবে দেখে বুঝতে আমারও কষ্ট হয়েছে। প্যাটার্নটা দেখো, একটু গ্যাপ দিয়ে দিয়ে গুণ, আর গ্যাপ দিয়ে গুণ, তার মানে কি পুরোটা একটা জিনিস, এই পুরোটা একটা জিনিস, এই পুরোটা একটা জিনিস। আর যখন তোমার খাতায় লিখবে তখন কিন্তু ব্যাপারটা আমার মতো এইভাবে লিখবে না, তখন কি ব্যাপারটা কেমন থাকবে? 5 পাওয়ার টোয়াইস এক্স এরকম থাকবে। তখন তো উপর নিচ দেখে বুঝে ফেলবা, বুঝছো? তখন থাকবে এরকম বুঝতে ইন্টু পারছি। 36/6। আমার এটা বুঝতেই শুধু অসুবিধা হয়েছে। হ্যাঁ আসলে ওটা ঠিক আমারও আছে। অসুবিধা হয়েছিল, এখন মনে থাকবে। তাহলে ওই প্যাটার্নের জিনিসটা একটু মাথায় রেখো, তাইলে
ইজি হয়ে যাবে। আচ্ছা 19, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √3/2 মাইনাস √2/3? আচ্ছা এটাকে কিভাবে লেখা যায়? 3/2 মাইনাস 2/3 রুট, এটাই তো নাকি সিনথিয়া? এটা ঠিক না, আছে? এটা পুরোটার উপরে হবে। সিনথিয়া বলো এটা ঠিক আছে নাকি? না ভাইয়া, কি হবে বলো? পুরোটার উপরে। রুট হ্যাঁ। হুম, কারণ ওই যে ব্র্যাকেট দিচ্ছে, ব্র্যাকেট দিয়ে পরে দিছে, তো পুরোটার উপর লেখা আর সিঙ্গেল সিঙ্গেল এভাবে লেখা একই কথা। এটা দেখলেই, এরকম দেখলেই কি করবা? খালি লসাগু গসাগু করে দেবা, এর তো এছাড়া তার কিছু করার নাই। আর আমি এর আগেও বলছি, যদি দুইটা সংখ্যার কাহিনী হয় তখন আমার লসাগু করার দরকার না, আমরা গুণাকারে রেখে দিব, কারণ তখন কাটতে সুবিধা হয়। যে এখন কাটা, আচ্ছা √3 ইন্টু √3 কত? 2√3 নাকি? 2√3, না, জাস্ট 3 হবে। হ্যাঁ জাস্ট 3 হবে। কেন? আমরা জানি একই সংখ্যাকে দুইবার রুট করলে সেটা ওই নিজে হয়ে যায়। কিভাবে ওই নিজে হয়ে যায়? কারণ এটা হচ্ছে হাফ পাওয়ার হাফ। ঠিক আছে, পাওয়ার গুলো এখন যোগ করে দাও, পাওয়ার গুলো যোগ করলে হাফ প্লাস হাফ করলে 1 হয়, তার মানে 2 পাওয়ার 1 ওভাবে আসছে। তো এত ডিটেল যাব না, কি জানবো? একই জিনিস দুইবার রুট থাকলে গুণ করলে 2 হয়, আর যদি 3 বার থাকতো তাহলে কি হইতো? √2। শুধু √2? 2√2। হ্যাঁ 2√2 হবে, এটাও খেয়াল রেখো। তাইলে এখানে আসতেছে একবার কত, এটা কাটা পড়ে যায়, শুধু 3 থাকে। সেই একইভাবে এখানে শুধু 2 থাকে, মানে উপরে 1 আর নিচে √2 √6 এমন কিছু নাই, কিন্তু দুইটা একই জিনিস, কি বলে, সংখ্যা ডিফারেন্স কিন্তু দুইটাই রুটের ভিতরে, এই জন্য দুইটাকে রুট লেখা, দুইটাকে গুণাকার লেখা যায়, মানে 1/√6 লেখা যাবে। দুটা সংখ্যার উপরে যদি রুট থাকে দুইটাকে একসাথে রুটের উপরে লেখা যায়, ওখান থেকেই অপশন এ অ্যান্সার হয়ে যাবে। এটা সবাই বুঝছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা ম্যাথ 20, আজকেও 2 ঘন্টা লেগে গেল, আমি তো চিন্তা করছি আজকে 1 ঘন্টা শেষ হয়ে যাবো। হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট? কোনটা লার্জেস্ট বলো, কিভাবে বলতে পারবা? প্রথমে √3 লিখবা, √3 পাওয়ার 2 করবা, পরে √4 পাওয়ার 2 করবা, তারপরে √1.1 ওটাকে পার করবা, √2 পরে পার করবা, এরপরে নর্থ সাউথের ফর্ম তুলে ফেলবা, কারণ চান্স হবে না। এটা করতে করতে 1 ঘন্টা চলে যাবে। ঠিক আছে, তো যদি নর্থ সাউথের ফর্ম তুলতে না চাও তাহলে কি করতে হবে? 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 ইকুয়াল টু কত হয় সবগুলা তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, রুট সহ। জানা থাকতে হবে। এখন এই জিনিসটা জানা কিন্তু খুব একটা কঠিন কিছু না, কারণ এগুলার রুটের মান জানা মানে এই না যে তুমি ডিরেক্ট মুখস্থ করো। তোমার একটা সিকোয়েন্স আছে, এখানেও একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা কি? এখানে প্রথমটা আসবে হচ্ছে 0.31, পরেরটা আসবে হচ্ছে 0.44, পরেরটা আসবে 0.54, পরেরটা কি আসবে 0.63, পরেরটা আসবে 5 0.70, তারপর একটা 0.8 সামথিং। কি হইতেছে? 1 থেকে যখন করতেছি, মানে 0.1 কে যখন আমি রুট করতেছি, কাউন্টিংটা কত থেকে শুরু হইতেছে? 0.3 সামথিং। ঠিক আছে, 0.1 কে যখন রুট করতেছি 0.3 থেকে কাউন্ট শুরু, 0.2 কে যখন করতেছি কাউন্টটা শুরু তাহলে কি 0.4 থেকে, তারপরে কি 0.3 থেকে, 0.5 থেকে, পরে কি 0.6 থেকে। এতটুকু যদি জাস্ট জানো, এবার তুমি বলতে পারো এখান থেকে সবচেয়ে বড় কে হয়। এখন বলো এখান থেকে সবচেয়ে বড় কে? √04। √04। ঠিক আছে, জাস্ট এতটুকু জানলেই চলবে। সিরিয়ালি যত দূরে যাব অ্যান্সারটা তত কি বড় হবে। ঠিক আছে, বুঝতে ম্যাটটা? জি ভাই, বুঝছি।
হ্যাঁ, তার মানে আমরা মোটামুটি একটু লিস্ট করার মতো কিছু পেয়ে গেছি। একে তো হচ্ছে এটা, তার আগে পাইছিলাম ওই ইউনিট ডিজিটের গুলা, তারপরে আবার বলছিলাম ওই যে সবগুলা সংখ্যার 3 পাওয়ার 5 পর্যন্ত চিন্তা মুখস্থ রাখতে হবে, 3 পাওয়ার 5 অথবা 5 পাওয়ার 5, এবং 15 পর্যন্ত স্কোয়ার গুলা জানতে হবে। যদি 20 পর্যন্ত মুখস্থ রাখতে পারো খুব ভালো, আর 50 পর্যন্ত জানলেও কাজ চলবে। ঠিক আছে, স্কোয়ার গুলা মানে এখানে এটা বের করতে যদি তোমার এক্সট্রা 30 সেকেন্ড যায়, ওটাও তোমার লস পরীক্ষার হলে। তাহলে কি কি বের করবা? আরে তামিম এখন জিজ্ঞেস করে ক্লাস কবে। আচ্ছা, তাহলে পাওয়ার স্কোয়ার গুলা বের করবা, সবগুলা পাওয়ার 5 পর্যন্ত মুখস্থ করবা, অ্যাটলিস্ট 9 পর্যন্ত। আর পাওয়ার 2 স্কোয়ার মানে স্কোয়ার মুখস্থ করবা অ্যাটলিস্ট 20 পর্যন্ত। তারপরে ইউনিট ডিজিট আর হচ্ছে লাস্টে যেটা দেখাইলাম এটা সবাই মুখস্থ করবা। তাহলে আজকের ক্লাস শেষ। আর আজকের ক্লাসের জন্য যা দেখছো এগুলা এই 20টা পারলে মোটামুটি বইয়ের তেমন কোনো ম্যাথ বাকি থাকে না পারার মতো। আর যে জিনিসগুলো দিব ওগুলাও ম্যাক্সিমাম জিনিসই পেরে যাবা, তেমন আর কিছু নাই। তো আপাতত ক্লাস রেকর্ডটা অফ করে দিই।